দুপুরের দিকে হৃদি আমাকে তার কেবিনে ডেকে পাঠালো। আমি কেবিনে ঢুকতেই হৃদি ভিতর থেকে দরজাটা লক করে দিল। বিষয়টি দেখে আমি ভুরু কুঁচকে বললাম, কি ব্যাপার হৃদি, কেবিন লক করলে কেন? বাইরে থেকে মানুষ কি ভাববে? হৃদি ধীরে ধীরে তার শাড়ির আঁচলটা কোমরে গুজে নিল। তারপর দুহাত কোমরে রেখে চোখ শুরু করে আমার দিকে তাকিয়ে বলল, মিস্টার আদ্রিয়ান, ভুলে যাবেন না আপনি আমার হাজবেন্ড, আর অফিসিয়ালি আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো এতে কি হয়েছে? অফিসে তো আমাদের অফিসিয়াল হিসাবেই চলতে হবে। একজন কোম্পানির সিওর কেবিনে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আসবে, বসবে, কথা বলবে, এটা কি অস্বাভাবিক? নাকি আপনার ভেতরটা সত্যি পুরোপুরি পাথর হয়ে গেছে, এতটুকু ফিলিংসও নেই? এসব বলার জন্যই কি আমাকে কেবিনে রেখে দরজা লক করেছো? হৃদয় আর কোনো উত্তর না দিয়ে হঠাৎ এগিয়ে এসে আমার টাইটটা টেনে ধরলো। তারপর মুখের একেবারে কাছে এসে মৃদু হাসলো। এত সুন্দর, কিউট আর হট একটা স্ত্রী আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনার কি একটুও ফিলিংস হয় না? কথাটা শেষ হওয়ার আগেই আমি একটানা হৃদিকে নিজের বুকের সঙ্গে টেনে নিলাম। এক হাত দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে তার দোগাল চেপে ধরলাম। আমার চোখে তখন অদ্ভুত এক কঠোরতা। আগেই বলেছি হৃদি, আমার জীবনে ভালোবাসা নামের কোনো অস্তিত্ব নেই। আমার ভেতরে কোনো ফিলিংস নেই। আর কোনোদিন কোনো নারীকে ভালোবাসার অধিকার আমি নিজেকে দেব না। কথাগুলো হৃদির বুকের ভেতর শরীর মতো বেঁধল। তার চোখের কোণে জমে উঠল জল। মনে হলো বুকের ভেতরটা কেউ মুঠো করে চেপে ধরেছে। তবুও সে কান্না প্রকাশ করলো না, শুধু মনে মনে বলল, ঠিক আছে মিস্টার আদ্রিয়ান, আমিও দেখি তুমি আর কতদিন নিজেকে এভাবে শক্ত করে ধরে রাখতে পারো। তুমি বলছো তোমার ভেতরে ভালোবাসা নেই, আমি তোমার স্ত্রী, আমি অপেক্ষা করব যতদিন না তোমার সেই পাথর হয়ে যাওয়ার হৃদয় আবারও নরম হয়। আমি আর কোনো কথা না বাড়িয়ে কেবিন থেকে বেরিয়ে যেতে উদ্যোগ নিলাম। ঠিক তখনই হৃদি পেছন থেকে ডাকলো, আদ্রিয়ান, এখানে বসো। আমি থেমে গেলাম। তারপর কোনো কথা না বলেই ধীরে ধীরে একটা চেয়ারে গিয়ে বসে পড়লাম। হৃদি আমার দিকে তাকিয়ে কিছু না বলেই টিফিন ক্যারিয়ার খুললো। তারপর দুটি প্লেট বের করে একটিতে আমার জন্য এবং অন্যটিতে নিজের জন্য খাবার পরিবেশন করতে লাগলো। বিষয়টি দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। খাবার কখন এলো আর কে পাঠিয়েছে? হৃদি স্বাভাবিক গলায় বলল, দারোয়ান চাচার মাধ্যমে মা পাঠিয়েছে। আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ খাবার খেতে শুরু করলাম। খাবার শেষ করে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার কেবিনের দরজায় টোকা পড়ল। মে আই কাম ইন স্যার? আমি কম্পিউটার থেকে চোখ না সরিয়ে বললাম, ইয়েস, কাম ইন। দরজা খুলেই এক তরুণী ভেতরে প্রবেশ করলো। মেয়েটির পরনে আধুনিক পোশাক, মুখে আত্মবিশ্বাসে হাসি। সে ভদ্রভাবে বলল, স্যার, আমি রাইসা আহমেদ, এই অফিসে অ্যাসিস্ট্যান্ট ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছি। শুনেছি আপনি ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছেন, তাই আপনার সঙ্গে পরিচিত হতে এলাম। আমি ভদ্রতার খাতিরে মেয়েটির সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, নিজের পরিচয় দিলাম, আমার কাজ সম্পর্কে জানালাম। তারপর, ঠিক আছে রাইসা, আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো, এখন আপনি আপনার কাজে যেতে পারেন। রাইসা মুচকি এসে কেবিন থেকে বেরিয়ে গেল। কিন্তু দরজার বাইরে পা রাখার পরে সে একবার পেছনে ফিরে আমার দিকে তাকালো। তার চোখে তখন অন্যরকম এক ঝিলিক। মনে মনে বলল, ও মাই গড, এত হ্যান্ডসাম! তোমাকে প্রথম দেখাতেই আমার ক্রাশ খেয়ে গেছে মিস্টার আদ্রিয়ান। তোমাকে আমি পটিয়েই ছাড়বো। অন্যদিকে কিছুক্ষণ পর আহমেদ শেহজাদ হৃদির কেবিনে এসে উপস্থিত হলো। ম্যাম, আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিস্টার আদ্রিয়ানের সম্পর্কে আমার কিছু বলার আছে। হৃদি চোখ তুলে তার দিকে তাকালো। বলুন মিস্টার শাহজাদ, কি হয়েছে? আহমেদ শেহজাদ মুখটা গম্ভীর করে বলল, ম্যাম, লোকটাকে আমার কেন জানি ভালো লাগছে না, কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। হৃদি চোখের পাতা কেঁপে উঠল। মুহূর্তের জন্য তার চোখ মুখ লাল হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। এই মুহূর্তে কোম্পানির ভেতরের বিশ্বাসঘাতককে খুঁজে বের করাই তার প্রধান লক্ষ্য। তাই আমার ও আমার সম্পর্কের কথা কাউকে জানানো যাবে না, এমনকি আহমেদ শেহজাদকেও নয়। হৃদি শান্ত গলায় বলল, কি ধরনের সন্দেহ, একটু বিস্তারিত বলুন। আহমেদ শেহজাদ যেন এই প্রশ্নটার অপেক্ষায় ছিলেন। সে নিচু গলায় বলল, ম্যাম, আজই সে অফিসে জয়েন করেছে, কিন্তু আপনার দিকে যেভাবে তাকাচ্ছিল আমার মনে হয়েছে তার দৃষ্টিটা খুব একটা ভালো ছিল না। হৃদির ভেতরে যেন আগুন চলে উঠল, কিন্তু মুখে সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। আহমেদ শেহজাদ আবার বলল, আর কিছুক্ষণ আগে দেখলাম আমাদের অ্যাসিস্ট্যান্ট ফ্যাশন ডিজাইনার রাইসার সঙ্গে বেশ হাসি মুখে কথা বলছে। আমার মনে হচ্ছে তাদের মধ্যে হয়তো কোনো সম্পর্ক তৈরি হচ্ছে। হৃদি ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে মিস্টার শাহজাদ, আপনি তাকে ফলো করুন। তার চলাফেরা, কার সঙ্গে কথা বলে, কোথায় যায়, সবকিছু বিস্তারিত তথ্য আমাকে গোপনে দিবেন। অবশ্য ম্যাম। আহমেদ শেহজাদ হাসি মুখে কেবিন থেকে বের হয়ে গেল। কিন্তু কেবিনের দরজা পেরোতেই তার মুখের হাসি আরো চওড়া হয়ে গেল।
মনে মনে বলল, বাহ, ম্যাডামকে তো বেশ ভালোভাবেই সন্দেহের মধ্যে নিয়ে এলাম। এখন শুধু ওই অকর্মার বিরুদ্ধে একটা ছোট্ট প্রমাণ পেলেই হবে। তারপর দেখব কতদিন সে এই কোম্পানিতে টিকে থাকতে পারে। অন্যদিকে রীতি একা কেবিনে বসে মুচকে মুচকে হাসতে লাগলো। তারপর মনে মনে বলল, মিস্টার শাহজাদ, আমি আদ্রিয়ানের স্ত্রী হয়েও তার হৃদয়ের ভেতর ভালোবাসার ফুল ফুটাতে পারছি না, আর আপনি ভাবছেন সে অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে? হৃদির ঠোঁটের হাসি আরো গভীর হলো। আপনি তো জানেনই না আপনি যার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাচ্ছেন সে আসলে কে। আহমেদ শেহজাদ নিজের কেবিনে ফিরে আসতেই মেঘও কৌতূহল চোখে তার পেছন পেছন কেবিনে ঢুকে পড়ল। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই মেঘ অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলো, শাহজাদ, কি হলো? কাজ হয়েছে তো? আহমেদ শেহজাদ ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ মেঘ, প্রথম বিষটা ঢেলে দিয়ে এসেছে। ম্যামের মনে সন্দেহের বীজও বনে দিয়ে এসেছে। এখন শুধু ওই অকর্মার বিরুদ্ধে একটা প্রমাণ দরকার, ছোট হোক তবুও চলবে। তারপর দেখবে কিভাবে তাকে এই কোম্পানি থেকে বের করে দেয়। কথাগুলো শেষ হতেই দুজনে অট্টহাসিতে ফেটে পড়ল। তাদের পরিকল্পনা যেন ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তারা কেউ জানতো না যে জাল তারা অন্যের জন্য বুনছে একদিন সেই জালে তাদের নিজেদের পাও আটকে যেতে পারে। এভাবেই দিন গড়ে যেতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 10 থেকে 15 দিন। প্রতিদিন রাত নামলেই হৃদি ইচ্ছে করে দুজনের মাঝখানে রাখা কোলবালিশটা সরিয়ে ফেলতো। তারপর ধীরে ধীরে আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়তো। ভোর হওয়ার আগে আবার নিঃশব্দে কোলবালিশটা আগের জায়গায় রেখে দিত, যেন কিছুই ঘটেনি। আমি বিষয়টি বুঝতে পারতাম, কিন্তু না বোঝার ভান করে চুপ করে থাকতাম। কারণ আমি জানতাম হৃদি যদি বুঝতে পারে যে আমি সব কিছু জেনে গেছি, তাহলে হয়তো মেয়েটা আরও বেশি করে এমনটা করবে। একদিন আমি নিজের কেবিনে বসে কাজ করছি, ঠিক তখনই মেঘ কোনো অনুমতি ছাড়াই কেবিনে ঢুকে পড়ল। ঠোঁটে তাচ্ছিলের হাসি নিয়ে বলল, কি অবস্থা অকর্মার ঢেকি? কিভাবে কিভাবে ম্যামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের চাকরিটা পেল? মামা খালুর জোর ছিল নাকি? আমি ধীরে ধীরে কম্পিউটার থেকে চোখ তুলে মেঘের দিকে তাকালাম। তারপর আমার মুখের কঠোরতা যেন মুহূর্তেই বদলে গেল। আর একবার আমাকে অপমান করে কথা বললে এক থাপ্পড়ে তোমার গাল ফাটিয়ে দেব, বেয়াদব মেয়ে। আমি এই কোম্পানির সিইও ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই আমার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলবে, আর অফিসে আমাকে স্যার বলে সম্বোধন করবে। আমার কথায় মেঘের মুখ মুহূর্তের মধ্যে লাল হয়ে উঠল। রাগে তার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। মনে হচ্ছিল এই মুহূর্তে সে আমার মাথা ফাটিয়ে দেবে, কিন্তু এই অফিসে সেই ক্ষমতা তার নেই। অপমানের আগুন বুকে নিয়েই মেঘ নিচু হয়ে কেবিন থেকে বের হয়ে গেল। মেঘ চলে যাওয়ার পরে আমি চেয়ারে হেলান দিয়ে ধীরে ধীরে একটা দীর্ঘ শ্বাস ফেললাম। আমার বুকের ভিতর অদ্ভুত এক প্রশান্তি নেমে এলো। মেঘ এভাবে অপমান করতে পেরে এতদিন পর প্রথমবারের মতো আমার মনে হলো পুরনো অপমানের সামান্য একটা অংশ হলেও যেন আমি ফিরিয়ে দিতে পেরেছি। মেঘ সরাসরি আহমেদ শেহজাদের কেবিনে ঢুকলো। তারপর আর নিজেকে সামলাতে পারলো না, কান্নায় সে ভেঙে পড়ল। আহমেদ শেহজাদ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মেঘ? কান্না জড়িত কণ্ঠে মেঘ পুরো ঘটনাটা খুলে বলল। সব কিছু শুনে আহমেদ শেহজাদ তার চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখে ফুটে উঠল প্রতিশোধের আগুন। সে মেঘের দিকে তাকিয়ে বলল, তুমি কান্না করো না মেঘ। ওই অকর্মার ঢিকি গতবারের অপমানটা ভুলে গেছে, মনে নেই? তাকে উলঙ্গ করে জুতার মালা পরিয়ে আমরা কিভাবে তার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিলাম। আহমেদ শেহজাদ ঠোঁট বাঁকিয়ে হাসল। এবার তার সম্মানের যতটুকু অস্তিত্ব বাকি আছে সেটুকু ছিনিয়ে নেব। শুধু একটা অপেক্ষা করো। এভাবে দেখতে দেখতে আরও একটা মাস অনায়াসে কেটে গেল। একদিন শুক্রবার, সেদিন আমি বেশ দেরি করে ঘুম থেকে উঠলাম। ঘুম ঘুম চোখে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এসে এমন এক দৃশ্য দেখলাম, যা থেকে কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। আমার মা বসে আছেন, আর এদিক খুব যত্ন করে তার চুল আশ্রয় দিচ্ছে। মাঝে মাঝে চুলের গোড়ায় সামান্য তেলও মেখে দিচ্ছে। আর সেই ফাঁকে শাশুড়ি বউ মিলে আপন মা মেয়ের মতো গল্প করছে। দৃশ্যটা দেখে আমার বুকের ভেতরটায় অদ্ভুত এক উষ্ণতায় ভরে গেল। মনে মনে বললাম, আমার মা রিধির মধ্যে আজ যে সম্পর্কটা তৈরি হয়েছে, এটা বাংলাদেশের অসংখ্য ছেলেরই স্বপ্ন। একজন ছেলে চায় তার স্ত্রী আর মা একে অপরকে আপন মা মেয়ের মতো ভালোবাসুক, একসঙ্গে বসে গল্প করুক, একে অপরের যত্ন নিক। আর আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। সেদিন রাতের খাবার শেষ হতে প্রায় 11টা বেজে গেল। বাইরে তখন আকাশের অবস্থা ভারী হয়ে উঠেছে। দূরে কোথাও মেঘ গর্জে উঠছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। আমি একা ছাদে এসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ পর পেছন থেকে পায়ের শব্দ শুনে ফিরে তাকালাম। হৃদি এসে আমার পাশে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা নেমে রইল। তারপর হৃদি ধীরে ধীরে আমার হাত দুটো নিজের হাতে তুলে নিল। তার কণ্ঠে তখন জমে থাকা অসহায় ভালোবাসা নিয়ে বলল, আদ্র, দুনিয়াটা এমন কেন? আমি তোমাকে এত ভালোবাসি, তুমি চাইলেই আমাকে অন্তত একটা সুযোগ দিতে পারো, কিন্তু তুমি একজন মরীচিকার জন্য আমার ভালোবাসাকে পেছনে ফেলে দিচ্ছ। কথাগুলো বলতে বলতে হৃদির কণ্ঠ কেঁপে উঠল। আমি ধীরে ধীরে হাত দুটো ছাড়িয়ে নিলাম।
তারপর, হৃদি, তোমাকে আমি আগেই বলেছি আমাদের বিয়ে হয়েছে, এর চেয়ে বেশি কিছু আমার কাছ থেকে আশা করো না। আমার ভেতরে ভালোবাসার অস্তিত্ব থাকলেই তো তুমি সেটা পাবে। কথাটা বলে আমি আর দাঁড়ালাম না, নিঃশব্দে ছাদ থেকে নেমে রুমের দিকে চলে আসলাম। হৃদি সে একই জায়গায় দাঁড়িয়ে রইল। ওপরে আকাশে তখন মেঘ গর্জন করছে, কিন্তু সেই গর্জনের চেয়ে বেশি শব্দ হচ্ছিল তার বুকের ভেতরে। চোখের কোণে জমে থাকা অশ্রু অবশেষে গড়িয়ে পড়ল। হৃদি সে একই জায়গায় দাঁড়িয়ে রইল, তার চোখ থেকে অশ্রু ঝরছিল অবিরত। মাথার উপর আকাশও যেন তার কান্নার সঙ্গী হয়ে উঠছিল। কিছুক্ষণ পরপর মেঘ গর্জে উঠছিল, আর সেই গর্জনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছিল হৃদির হৃৎপিণ্ড। মনে হচ্ছিল বুকের ভিতর জমে থাকা কষ্ট আর যন্ত্রণা যে কোনো মুহূর্তে তার বুক ছেড়ে বেরিয়ে আসবে। অন্যদিকে আমি ঘরে ফিরে বিছানায় শুয়ে পড়েছি। বাইরে তখন ঝুম বৃষ্টি। গভীর রাতে নিস্তবতা ভেদ করেই শুধু বৃষ্টির শব্দ আর দূরে দূরে মেঘের গর্জন শোনা যাচ্ছিল। হঠাৎ গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল। অচেতনভাবেই আমি নিজের বুকের উপর হাত রাখলাম। প্রতিদিনের মতো সেখানে হৃদির মাথা নেই। পাশে তাকিয়ে দেখলাম হৃদিও নেই। আমি মোবাইলটা হাতে নিয়ে সময় দেখলাম, রাত 3টা। হঠাৎ আমার বুকের ভেতরটা ধুক করে উঠল। আমি দ্রুত বিছানা থেকে উঠে পড়লাম। বাথরুম, বারান্দা, ঘরের প্রতিটি জায়গা খুঁজে দেখলাম, কিন্তু হৃদির কোনো চিহ্ন নেই। ঠিক তখনই মনে পড়ল হৃদি তো ছাদে দাঁড়িয়েছিল। আমার বুকের ভিতর অজানা এক আতঙ্ক ছড়িয়ে পড়ল। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হৃদি তাহলে কি এখন ছাদে? আর এক মুহূর্ত দেরি না করে আমি ছুটে গেলাম ছাদের দিকে। পুরো ছাদ তখন অন্ধকারে ডুবে আছে। আকাশের কালো মেঘের বুক চিরে মাঝে মাঝে বিদ্যুৎ জ্বলছে উঠছে। সেই ক্ষণিকের আলোতেই আমার চোখে পড়ল ছাদের এক পাশে হৃদি নিস্তেজ হয়ে পড়ে আছে। আমার বুক যেন মুহূর্তের জন্য থেমে গেল। হৃদি! আমি দৌড়ে গিয়ে হৃদিকে কোলে তুলে নিলাম। তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ভেজা চুলগুলো মুখের সঙ্গে লেপ্টে আছে। ঠোঁট কাঁপছে, শরীর কাঁপছে, অথচ কোনো জ্ঞান নেই। আমার বুকের ভেতর আতঙ্ক জমাট বাঁধল। আমি দ্রুত হৃদিকে ঘরে নিয়ে এলাম। প্রথমে আমার মনে হলো মা বাবাকে ডাকতে হবে, কিন্তু পরক্ষণে থেমে গেলাম। তারা যদি জানতে পারে হৃদি এত রাতের বৃষ্টির মধ্যে ছাদে অজ্ঞান হয়ে পড়েছিল, তাহলে তাদের কষ্টের সীমা থাকবে না। তখন তারা আমাদের সম্পর্কের ফাটল সম্পর্কে জেনে যাবে। আমি দাঁতে দাঁত চেপে নিজেকে বললাম, না, কাউকে ডাকবো না, যা করার আমাকেই করতে হবে। হৃদি আমার স্ত্রী, এই মুহূর্তে তাকে বাঁচানোর একমাত্র দায়িত্ব আমার। আমি দ্রুত হৃদির ভেজা পোশাক পরিবর্তন করার চেষ্টা করলাম, কিন্তু আমার মনের ভেতরে জড়তা আমাকে বারবার বাধা প্রদান করছে। শেষমেশ সকল জড়তাকে একপাশে ফেলেই সকল কাপড় খুলে ফেললাম, কিন্তু শরীরের প্রতিটি অঙ্গ যেন ঠান্ডায় জমে গেছে। হৃদি কাঁপতে কাঁপতে হঠাৎ আমার হাত চেপে ধরল। আদ্র, পরক্ষণে সমস্ত শক্তি দিয়ে আমাকে নিজের দিকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তার কণ্ঠ ছিল দুর্বল, প্রায় অচেতন। আমি তাকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু হৃদি যেন মৃত্যু ভয়ে কাউকে আঁকড়ে ধরা মানুষের মতো জড়িয়ে ধরেছে আমাকে। আমি আর কোনো কিছু ঝুঁকি নিলাম না। পাশে থাকা কম্বলটা টেনে নিয়ে দুজনকেই ডেকে নিলাম। হৃদি তখন অর্ধচেতন অবস্থায় আমার বুকে মুখ গুজে বিড়বিড় করে বলছিল, আদ্র, আমাকে একটু ভালোবাসো না? আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। কথাগুলো আমার বুকের ভেতর গিয়ে যেন আঘাত করলো। আমার রুহু কেঁপে উঠল। এই মেয়েটা আমাকে কতটা ভালোবাসে। আমি চোখ বন্ধ করে রইলাম। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছিল, কিন্তু নিজের মনের উপর পাথর চাপা দিয়ে আমি চোখ বন্ধ করে রইলাম। আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছিল, কিন্তু নিজের মনের উপর পাথর চাপা দিয়ে আমি নিজেকে শক্ত করে রাখলাম। রাতটা আর ঘুম হলো না। সারা রাত আমি হৃদির দিকে তাকিয়ে রইলাম। কখনো কাঁপুনি কমছে কিনা দেখছি, কখনো কপালে হাত রেখে জ্বর এসেছে কিনা পরীক্ষা করছি, কিন্তু সারা রাত ধরে আমাকে এত পরিমাণে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে যেন আমাকে ছাড়লেই মুহূর্তের জন্যই হারিয়ে ফেলবে। ভোর হবার কিছুক্ষণ আগে ক্লান্ত শরীর নিয়ে আমার চোখ লেগে গেল। জানালার পর্দা ভেদ করে ভোরের নরম আলো এসে পড়ল হৃদির চোখে। ধীরে ধীরে তার ঘুম ভাঙলো। চোখ মেলে সে প্রথমে কিছুই বুঝতে পারলো না, তারপর বুঝতে পারলো সে আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। তার দু হাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। হৃদির ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই সে নিজের শরীর থেকে কম্বলটা সরাতে হঠাৎ চমকে গেল। আ তারপর হৃদির চিৎকারে আমি ধরপড় করে উঠে বসলাম। কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? কথাটা বলে আমার চোখ হৃদির দিকে গেল। মুহূর্তে আমি বুঝতে পারলাম হৃদি ভয়ে আর লজ্জায় কম্বলটা নিজের শরীরের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরেছে। হৃদির লাল হয়ে যাওয়া মুখটা আমার দিকে তাকিয়ে বলল, ছি আদ্র, ছি। আমি তোমার স্ত্রী, আমার উপর তোমার অধিকার আছে সেটা আমি জানি, কিন্তু তুমি আমাকে বললে আমি নিজে থেকেই তোমার কাছে নিজেকে সঁপে দিতাম। তুমি তুমি আমাকে না জানিয়ে। আমি যেন বজ্রাহত হয়ে গেলাম। আমার মুখের রং মুহূর্তে বদলে গেল। কি বলছো তুমি? হৃদি আরো লজ্জিত ভঙ্গিতে কম্বলটা আঁকড়ে ধরে বলল, তুমি ঘুমের মধ্যে আমার সঙ্গে। চুপ মিসেস হৃদি, কারো ইচ্ছের বিরুদ্ধে কারো শরীরে স্পর্শ করার মতো মানুষ আমি নই।
আর তোমার উপর আমার অধিকার আছে, এটা সত্যি, কিন্তু সেই অধিকার মানে এই নয় যে তোমার ইচ্ছের মূল্য থাকবে না। রিদি কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর চোখ বড় বড় করে বলল, হ্যাঁ, বললেই হলো অধিকার। আমি ভুরু কুঁচকে তাকালাম। রিদি এবার ঠোঁট ফুলিয়ে বলল, নিজের বেলায় তোমার অধিকার আছে আর আমার বেলায় নেই। তুমি সুযোগ পেয়ে নিজের অধিকার আদায় করে নিয়েছো, তাই না? ঠিক আছে, আজকের পর থেকে আমিও আমার অধিকার নিয়েই আদায় করে নেব। আমি বুঝতে পারলাম রিদি ইচ্ছে করে আমাকে আরও রাগাচ্ছে, কিন্তু রিদি থামলো না। সে কম্বলটা সামান্য সরিয়ে নিজের দিকে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, হায় আল্লাহ, এই কেমন স্বামী পেলাম আমি! নিজের অধিকারের নামে আমার সবকিছু শেষ করে দিয়েছে। আমার কত ইচ্ছে ছিল নিজের ইচ্ছায়, নিজের ভালোবাসায় নিজের স্বামীর কাছে নিজেকে সমর্পণ করব, কিন্তু এই বদমাইশ হাজব্যান্ড আমাকে সেই সুযোগটাও দিল না। আমার চোখ রাগে বড় বড় হয়ে গেল। রিদি রিদি মুখ গোমরা করে বলে, কি হয়েছে? সত্যিই তো বলছি। তুমি তুমি একদম অসম্ভব। এই কথা বলে আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, দ্রুত ফ্রেশ হতে চলে গেলাম। আমি ঘর থেকে বেরিয়ে যেতেই রিদির মুখে ধীরে ধীরে দুষ্ট হাসি ফুটে উঠল। সে কম্বলটা নিজের চারপাশে জড়িয়ে বিছানায় বসে মনে মনে বলল, আমি জানি আদ্রিয়ান, তুমি কিছুই করনি, কিন্তু তোমাকে রাগাতে আমার যে কি ভালো লাগে। তারপর দরজার দিকে তাকিয়ে মৃদু এসে ফিসফিস করে বলল, দেখি মিস্টার আদ্রিয়ান, তোমার এই পাথরের হৃদয় কতদিন পাথর থাকে। দুজনে ফ্রেশ হয়ে সকালে নাস্তা শেষ করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অফিসে পৌঁছে রিদি ও আমি যে যার কেবিনে বসে নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেলাম। বাড়ি থেকে দেখলে মনে হচ্ছিল আমাদের সম্পর্কের মধ্যে যেন কোনো পরিবর্তনই আসেনি, অথচ দুজনের বুকের ভেতরই তখন আলাদা আলাদা ঝড় বয়ে চলেছে। হঠাৎ অফিসে ব্যস্ততা শুরু হয়ে গেল। খবর এলো আজান মির্জা অফিসে এসেছেন। তবে তিনি একা নন, তার সঙ্গে রয়েছেন আর গ্রুপের ভবিষ্যৎ সিও শাহরিয়ার আবরার রাজ। আজান মির্জা রাজকে সঙ্গে করে নিয়ে সরাসরি রিদির কেবিনে প্রবেশ করলেন। বাবার সঙ্গে রাজকে দেখে রিদি অবাক হয়ে উঠে দাঁড়ালো। রাজু রিদিকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বলল, কি খবর রে রিদি, কেমন আছিস? কথাটা বলেই সে রিদিকে জড়িয়ে ধরতে চাইলে রিদি দ্রুত এক পা পিছিয়ে গেল। তারপর হাত বাড়িয়ে শুধু হ্যান্ডশেক করে বলল, হ্যাঁ আবরার, আমি ভালো আছি, কিন্তু সত্যি বলতে আমি সারপ্রাইজড তুমি হঠাৎ আমাদের কোম্পানিতে। হৃদির আচরণে রাজের মুখে এক মুহূর্তের জন্য বিস্ময়ে ছায়া ফুটে উঠল। সে কিছু বলল না। আজান মির্জা তখন বললেন, রিদি, আর টেক্সটাইলের সঙ্গে আমরা 5,000 কোটি টাকার একটি বড় প্রজেক্টে কাজ করতে যাচ্ছি। সব কিছু আমি আর গ্রুপের হেড অফিসে বসেই ফাইনাল করেছি। এখন আগামী 2 মাস শাহরিয়ার আমাদের অফিসে থেকেই আমাদের ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে কাজ করবে। এই প্রজেক্টটা আমাদের কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথাটা শুনে হৃদির চোখে উচ্ছ্বাস ফুটে উঠল। ওয়াও, তাহলে তো দারুণ ব্যাপার। তার মানে আবরার আস্তে আস্তে তার বাবার কোম্পানিতে জয়েন করছে। শাহরিয়ার আবরার রাজ মৃদু হেসে বলল, হ্যাঁ রিদি, আমি তো বাবার বড় ছেলে, ভবিষ্যতে পুরো ব্যবসার দায়িত্ব আমাকেই সামলাতে হবে। তাই এখন থেকে ধীরে ধীরে সবকিছুর সঙ্গে যুক্ত হচ্ছে, আর এই প্রজেক্টটা দিয়েই হয়তো আমার অফিসিয়াল যাত্রাটা শুরু হলো। ঠিক তখনই কেবিনের দরজায় নক না করে আমি ভেতরে প্রবেশ করলাম। হাতে থাকা একটা ফাইল নিয়ে সোজা হৃদির পাশে গিয়ে দাঁড়ালাম। ফাইলের একটা বিষয় বোঝাতে গিয়ে আমি হৃদির একেবারে পাশে ঝুঁকে দাঁড়িয়ে কথা বলতে লাগলাম। আমাদের সম্পর্কে সত্যিটা যেহেতু আজান মির্জা ও হৃদি জানে, তাই হৃদি এতে কোনো অস্বস্তি প্রকাশ করলো না। কিন্তু শাহরিয়ার আবরারের চোখে সেই দৃশ্য আটকে গেল। সে তো কিছু জানে না আমাদের সম্পর্কের বিষয়ে। হৃদি আর আবরার একে অপরকে বহুদিন ধরেই চিনত। একসময় হৃদিকে সে মনে মনে পছন্দ করত, কিন্তু কখনো নিজের মনের কথা প্রকাশ করার সাহস পায়নি। আজ এতদিন পর ফিরে এসে সে দেখল যে মেয়েটাকে সে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখছিল, সেই মেয়ের এত কাছে অন্য একজন পুরুষ দাঁড়িয়ে আছে। তার বুকের ভিতর হঠাৎ অদ্ভুত এক জ্বালা ছড়িয়ে পড়ল। মনে মনে বলল, রিদি, তুই তো এমনিতেই স্বর্গের কোনো পরীর মতো সুন্দরী, কিন্তু ইদানিং যেন আরো বেশি সুন্দরী হয়ে গেছিস। আর এই লোকটা এতটা কাছে দাঁড়িয়ে তোর সঙ্গে কথা বলছে, কেন জানি মনে হচ্ছে কেউ আমার বুকের ভেতরে আগুন ঢেলে দিচ্ছে। আমি শুধু এই প্রজেক্টের জন্য এখানে আসিনি রিদি, আমি এসেছি তোকে নিজের করে নেওয়ার জন্য। আজান মির্জা তখন রাজকে পুরো প্রজেক্টের বিষয়ে বিস্তারিত বুঝিয়ে দিলেন। তারপর হৃদিও আমার সঙ্গে রাজের কাজের সমন্বয় সম্পর্কে কিছু কথা বলে তিনি কেবিন থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর হৃদি ম্যানেজার আহমেদ শাহজাদকে ডেকে পাঠালো। আহমেদ শাহজাদ কেবিনে প্রবেশ করতে হৃদি বলল, মিস্টার শাহজাদ, উনি হচ্ছেন শাহরিয়ার আবরার রাজ আর টেক্সটাইলের ভবিষ্যৎ সিও। আপনি দয়া করে ওনাকে আমাদের অফিসটা একটু ঘুরিয়ে দেখান, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট ও কাজের প্রতিক্রিয়াগুলো সম্পর্কে ধারণা দিন। আহমেদ শাহজাদ সঙ্গে সঙ্গে মাথা নত করে বলল, শুধু একটু অপেক্ষা করো। অবশ্য ম্যাম। শাহরিয়ার আবরার রাজকে নিয়ে আহমেদ শাহজাদ কেবিন থেকে বেরিয়ে গেল।
তারা বেরিয়ে যাওয়ার পরই হৃদি ধীরে ধীরে কেবিনের দরজার দিকে এগিয়ে গিয়ে সেটা লক করে দিল। তারপর ধীর পায়ে এসে নিজের শাড়ির আঁচলটা কোমরে গুজে নিল। আমি তখন চুপচাপ দাঁড়িয়ে। হৃদি আমার দিকে তাকিয়ে কোমরে দুহাত রেখে বলল, কি হলো মিস্টার আদ্রিয়ান, কাল রাতে খুব ভালো লেগেছিল বুঝি? আজ দেখলাম আজ একেবারে সঙ্গে গা ঘেঁষে দাঁড়িয়ে ফাইল দেখিয়ে কথা বলছো। আর ইউ ম্যাড হৃদি? তোমার হাজবেন্ড আমি। আমাদের সম্পর্কটা যেমনই হোক, আমরা স্বামী স্ত্রী। ফাইল দেখানোর সময় হয়তো তোমার পাশে দাঁড়িয়ে কথা বলেছি, তাই বলে আবার সেই কাল রাতের বিষয় নিয়ে আমাকে খোঁচা দিচ্ছ? হৃদি ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো। তারপর আমার দুই কলার ধরে নিজের কাছে টেনে এনে নিচু স্বরে বলল, তুমি জানো না, মেয়েদের স্বামীকে একটু খোঁচা না দিলে, একটু ঝগড়া না করলে তাদের দিন কাটে না, এমনকি পেটের ভাতও ঠিক মতো হজম হয় না। আমি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলাম। তারপর বুঝতে পারলাম হৃদয় আসলে ইচ্ছে করেই আমার সঙ্গে ঝগড়া করতে চাইছে। আমি ধীরে ধীরে হৃদয়ের হাত দুটো নিজের কলার থেকে সরিয়ে নিলাম। তারপর কেবিনের দরজায় লক খুলতে খুলতে নির্লিপ্ত গলায় বললাম, তোমার চোখ মুখ দেখলে এমনিতেই বোঝা যায় তুমি ভীষণ ঝগড়াটে মহিলা। এ কথা বলে আমি দ্রুত কেবিন থেকে বেরিয়ে এলাম। আমার চলে যাওয়ার ভঙ্গি দেখেই হৃদি কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে রইল। তারপর আর নিজেকে সামলাতে পারল না, কিটকিট করে হেসে উঠল। মনে মনে বলল, যতই পাথর হয়ে থাকার অভিনয় করো মিস্টার আদ্রিয়ান, তোমার এই রাগ, এই বিরক্তি সবই কিন্তু আমার জন্য। তারপর হৃদি ধীরে ধীরে ঠোঁটের কোণে হাসি টেনে ফিসফিস করে বলল, দেখি তুমি কতদিন আমার কাছ থেকে পালিয়ে থাকতে পারো। অন্যদিকে আহমেদ সেতার শাহরিয়ার আবরার রাজকে পুরো অফিস ঘুরিয়ে দেখাচ্ছিল। হঠাৎ রাজের চোখে পড়ল সেই মানুষটিকে, যে কিছুক্ষণ আগে হৃদির কেবিনে দাঁড়িয়েছিল। কৌতূহলী হয়ে সে আহমেদ শেজাদকে একপাশে রেখে নিচু গলায় জিজ্ঞাসা করলো, আচ্ছা ম্যানেজার সাহেব, কিছুক্ষণ আগে আপনার ম্যাডামের কেবিনে যে লোকটা ছিল সে কে? লোকটাকে তো দেখলাম আপনার ম্যাডামের একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে ফাইল দেখছিল আর কথা বলছিল। রাজের কথা শেষ হওয়ার আগেই আহমেদ সেতার সুযোগ বুঝে তার কথার মাঝখানে ঢুকে পড়ল। মুখে কৃত্রিম গাম্ভীর্য এনে বলল, হ্যাঁ স্যার, উনি আদ্রিয়ান রহমান, ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তবে সত্যি বলতে কি, লোকটার চরিত্র আমার মোটেও ভালো লাগে না। আমি নিজেও তাকে দু চোখে দেখতে পারি না। ম্যাডামকেও তার ব্যাপারে সতর্ক করেছিলাম। ম্যাডাম আমাকে বলেছেন লোকটা কি করে, কোথায় যায়, কার সঙ্গে মেশে, তার প্রতিটি তথ্য যেন আমি গোপনে তাকে জানাই। শাহরিয়ার আবরার রাজের চোখে তখন ধীরে ধীরে এক অদ্ভুত কঠোরতা নেমে এলো। সে ঠান্ডা গলায় বলল, তাহলে তার চরিত্র সম্পর্কে যত তথ্য আছে সব আমাকে দেবেন। আর হ্যাঁ, আমাকে খুশি করার সুযোগও আপনি পাবেন। আহমেদ শেজাদের বুকের ভেতর যেন আনন্দে ঢেউ হয়ে গেল। এতক্ষণ যে আগুন সে একা জ্বালানোর চেষ্টা করছিল, হঠাৎ যেন তার হাতে এক বিশাল ঝড় এসে ধরা দিয়েছে। সে দ্রুত বলল, স্যার, আমি চাই লোকটাকে যেভাবেই হোক কোম্পানি থেকে বের করে দিতে। রাজ ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটিয়ে বলল, সমস্যা নেই, লোকটা যদি আমার পথের কাঁটা হয় তাহলে সেই কাঁটা সরাতে আমি দ্বিতীয়বার চিন্তা করব না। আপনি শুধু আমি যা বলছি সেটাই করবেন। কথাটা বলে শাহরিয়ার আবরার রাজ সামনে এগিয়ে গেল। কিন্তু আহমেদ শেজাদ সেখানেই থমকে দাঁড়িয়ে রইল। তার চোখ বড় বড় হয়ে গেল। মনে মনে ভাবল, শাহরিয়ার আবরার স্যার কি বলল? এই লোকটা তার পথের কাঁটা হয়ে তাকে সরিয়ে দিতে দ্বিতীয়বার চিন্তা করবে না। এই অকর্মা লোকটা কোম্পানিতে আসার সঙ্গে সঙ্গে কি এত বড় একজন মানুষের সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর শাহরিয়ার আবরার রাজ হৃদির কেবিনে এসে দাঁড়ালো। মুখে হাসি এনে বলল, প্রায় 3 বছর পর আমাদের দেখা হলো। আমি লন্ডনে চলে যাওয়ার পর তো আর ঠিক মতো কথা বলা হয়নি। আজ চলো ক্যান্টিনে গিয়ে ভালো করে কফি খাই, অনেক কথা জমে আছে। হৃদিও মৃদু হেসে বলল, হ্যাঁ চলো, কফি খেতে খেতেই কথা বলা যাবে। দুজনে ক্যান্টিনে গিয়ে বসে পুরোনো দিনে নানা কথা বলতে লাগলো। রাজের কথায় হৃদি কখনো এসে উঠছিল, কখনো অবাক হয়ে তাকাচ্ছিল। আর ঠিক সেই সময়ে ক্যান্টিনের এক কোণে বসে চা খাচ্ছিলাম আমি। হঠাৎ আমার চোখ পড়ল হৃদির দিকে। হৃদি অন্য একজন পুরুষের সঙ্গে বসে হাসছে। শুধু হাসছে না, আনন্দের সঙ্গে কথা বলছে, কফি খাচ্ছে, মাঝে মাঝে রাজের দিকে ঝুঁকে ঝুঁকে কিছু বলছে। আমার হাতের কাপটা ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যে কঠিন হয়ে গেল। বুকের ভিতর অদ্ভুত এক অস্বস্তি জমে উঠল। কেন এমন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছিলাম না। কিন্তু একটা বিষয় আমি খুব ভালোভাবে বুঝতে পারছিলাম, দৃশ্যটা আমার মোটেও ভালো লাগছে না। আমি আর এক মুহূর্ত সেখানে থাকতে পারলাম না। চায়ের কাপটা টেবিলে রেখে উঠে দাঁড়ালাম এবং কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম। হৃদয় আমার চলে যাওয়া দৃশ্যটা চোখের কোণ দিয়ে দেখলো। তারপর আর তার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক চেলতে বিজয় হাসি ফুটে উঠল। শুধু মনে মনে বলল, ওরে আমার পাথরের হৃদয়ের স্বামী, নিজেকে বলো তোমার ভেতরে কোনো ফিলিংস নেই, ভালোবাসা নেই, ঈর্ষা নেই, কিন্তু তোমার স্ত্রীকে অন্য একজন পুরুষের সঙ্গে হাসতে দেখে চা না খেয়েই উঠে চলে গেলে কেন? তাহলে কি সত্যিই তোমার পাথরের হৃদয়ের কোথাও কোথাও আগুন জ্বলতে শুরু করেছে? রাতে খাবার টেবিলে হৃদয় আগের মতোই সবার যত্নে ব্যস্ত ছিল।
নিজের বাবা মার জন্য যেমন যত্ন নিয়ে খাবার তুলে দিত, ঠিক তেমনভাবেই শ্বশুর শাশুড়ির প্লেটেও খাবার তুলে দিচ্ছিল। কে কী খাবে, কার কী পছন্দ, সব কিছু তার মুখস্থ হয়ে গেছে। মার দিকে তাকিয়ে রিদি বলল, মা, আপনি এই তরকারিটা নিন, আপনার তো এটা খুব পছন্দ। বাবার প্লেটে মাছ তুলে দিয়ে বলল, বাবা, আপনি এটা খান, ডাক্তার কিন্তু বেশি ঝাল খেতে নিষেধ করেছে। আমি চুপচাপ বসে সবকিছু দেখছিলাম। আমার বুকের ভিতর অদ্ভুত এক শান্তি নেমে এলো। মনে মনে বললাম, আমার মা বাবা এত সুখে আছে, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। রিদি তাদের নিজের মা বাবার মতো করে দেখছে, এর চেয়ে বেশি আর কি চাইতে পারি আমি। অন্যদিকে আজান মির্জা ও নীরা মির্জাও মেয়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছেন। তারা কখনো ভাবেননি তাদের মেয়ে একসঙ্গে অফিস, স্বামী, সংসার, শ্বশুরবাড়ি সব কিছু এত সুন্দরভাবে সামলে নিতে পারবে। খাওয়া শেষ হলে রিদি আমার সঙ্গে আমার রুমে চলে এলো। ঘুমানোর প্রস্তুতি নিতে নিতেই হঠাৎ রিদি গম্ভীর মুখে বলল, আচ্ছা আদ্র, আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? রিদি ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার চেষ্টা করে বলল, আমি ভাবছি মেঘ তোমাকে ডিভোর্স দিয়েছিল কেন। আমার মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল। মেঘের নাম আমার হৃদয়ে এমন এক জায়গায় আঘাত করলো, যেখানে বছরের পর বছর জমে থাকা আছে অপমান, প্রতারণা আর অসহ্য যন্ত্রণা। আমার মধ্যে আবার কি সন্দেহ লাগছে? উল্টাপাল্টা কথা না বলে সরাসরি বলো। হৃদি এবারও হাসি চেপে গম্ভীর থাকার অভিনয় করলো। তারপর অত্যন্ত শান্ত গলায় বলল, আমি শিওর তুমি পুরুষ নও, তুমি কার জেন্ডার? আমার চোখ বড় হয়ে গেল। হৃদি বুক চাপড়ে হাই হাই করে বলে ওঠে, হায় আল্লাহ, সকালে আমার শ্বশুর শাশুড়ি নাতি নাতনির কথা বলছিল। আমারও তো ইচ্ছে একটা সন্তানের মা হওয়ার, কিন্তু আমার স্বামী যদি পুরুষই না হয়, তাহলে আমি মা হব কিভাবে? কথাগুলো যেন সরাসরি আমার আত্মসম্মান ও অহংকারের উপর তীরের মতো এসে বেঁধল। আমার শরীর থরথর করে কেঁপে উঠল। যে মানুষটি এতদিন ধরে নিজের সমস্ত অনুভূতিকে পাথরের নিচে চাপা দিয়ে রেখেছিল, যে ভালোবাসার নাম শুনলেই অতীতের আগুনে পড়ে যেত, সেই মানুষটির ইগোতে এবার রীতি এমনভাবে আঘাত করলো যেন জ্বলন্ত আগুনের ওপর কেউ তেল ঢেলে দিয়েছে। রীতি বুঝতে পারছিল তার পরিকল্পনা সফল হয়েছে, আর ঠিক সেই মুহূর্তে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। এক ঝটকা হৃদির কাছে এগিয়ে গিয়ে তার চুলের মুঠির পিছনটা ধরে নিজের কাছে টেনে নিলাম। পরক্ষণেই আমার ঠোঁট হৃদির ঠোঁটে ছুঁয়ে গেল। সময় যেন হঠাৎ থেমে গেল। হৃদির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কিন্তু সে কোনো বাধা দিল না, কারণ এই মুহূর্তটি সে চেয়েছিল। আমার সেই বরফে জমে থাকা দেয়ালে প্রথম ফাটল ধরারও হৃদি। আমি নিজেও যেন বুঝতে পারছিলাম না আমি কি করে ফেলছি, কিন্তু হৃদির মুখে সে বিজয় হাসি দেখে আমার বুকের ভেতর আরও অদ্ভুত এক ঝড় বয়ে গেল। তাহলে কি সত্যি আমার ভেতরে ভালোবাসার নামে সে মৃত অনুভূতিটা পুরোপুরি মরে যায়নি, নাকি এতদিন ধরে আমি শুধু নিজেকে মিথ্যা বলে এসেছি? সেই উত্তর হয়তো আমি নিজেও জানতাম না, কিন্তু হৃদি জানতো। আজ তার পাথরের দেয়ালে প্রথম ফাটল ধরেছে, আর সেই ফাটল দিয়েই একদিন ভালোবাসা ঢুকে পড়বে। আমার ঠোঁটের স্পর্শ ধীরে ধীরে হৃদির ঠোঁট ছাড়িয়ে গাল, কপাল পেরিয়ে গলার কাছে এসে থেমে গেল। প্রতিটি স্পর্শে যেন এতদিনে জমে থাকা অভিমান, অঙ্গীকার আর দমে রাখা অনুভূতিগুলোকে একে একে গলে যেতে লাগলো। হৃদি কোনো বাধা দিল না, বরং এতদিন যে মানুষটিকে ভালোবাসার জন্য সে প্রতিটি মুহূর্ত অপেক্ষা করেছে, আর সে মানুষটি যেন নিজের অজান্তেই তার কাছে ফিরে আসছে। এই অনুভূতিটা হৃদির সমস্ত অস্তিত্বকে এক অদ্ভুত সুখে ভরিয়ে দিল। আমার স্পর্শ ধীরে ধীরে আরো গভীর হতে লাগলো। হৃদির চোখ বন্ধ হয়ে এলো, তার বুকের ভেতর দ্রুত কাঁপতে লাগলো। এতদিনের অপেক্ষা, এতদিনের কান্না, এতদিনের একতরফা ভালোবাসা সবকিছু যেন আজ এক মুহূর্তে এসে মিলেমিশে গেল। আমি স্পর্শে স্পর্শে ভরিয়ে দিচ্ছি হৃদিকে। হৃদি ভালোবাসার চাদরে আমার স্পর্শগুলোকে অন্তরের গভীর থেকে আঁকড়ে নিচ্ছে। একসময় দুজনে নিজেদের সমস্ত অভিমান, সমস্ত দূরত্ব ভুলে একে অপরের ভালোবাসা হারিয়ে গেলাম। সময় কিভাবে কেটে গেল কেউই বুঝতে পারলাম না। প্রায় 40 মিনিট পর ঘরে নীরবতা ভেঙে বললাম, এখন বলো, তোমার স্বামী পুরুষ কিনা এ নিয়ে তোমার কোনো সন্দেহ আছে? কথাটা শুনে হৃদির মুখ মুহূর্তের মধ্যে লজ্জায় লাল হয়ে গেল। আমাদের দুজনের শরীরে তখন কোনো কাপড়ের অস্তিত্বই ছিল না। হৃদি সঙ্গে সঙ্গে চাদরটা নিজের শরীরের চারপাশে জড়িয়ে বালিশের মধ্যে মুখ গুজে দিল। এখানে লজ্জা পাওয়ার কি আছে? একটু আগেই তো আমার পুরুষত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলে, তখন লজ্জা ছিল না, এখন কেন? হৃদি বালিশের আড়াল থেকেই গম্ভীর গলায় বলল, তুমি কি একটু লজ্জা পাচ্ছ না? একটা মেয়ের সামনে এভাবে দাঁড়িয়ে আছো কাপড়বিহীন। কথাটা শুনে আমি এবার নিজেই থমকে গেলাম। কয়েক মুহূর্ত আগেও যে মানুষটি এত আত্মবিশ্বাসের সঙ্গে হৃদিকে লজ্জা দিচ্ছিল, সে এবার নিজের দিকে তাকিয়ে বুঝতে পারল, সত্যি তো, নিজেই তো একই অবস্থায় দাঁড়িয়ে আছি। আমার মুখ মুহূর্তের মধ্যে লাল হয়ে উঠল। দ্রুত চাদরের অন্য প্রান্তটা নিজের কোমরের চারপাশে জড়িয়ে নিলাম আর গম্ভীর থাকার চেষ্টা করলাম। হৃদয় নিজেকে সামলাতে পারল না, কিটকিট করে হেসে উঠল। হৃদয় মুচকে এসে বলল, আমি জানতাম আমার স্বামী একজন সত্যিকারের পুরুষ, এটা নিয়ে আমার কখনোই সন্দেহ ছিল না।
তোমার ভেতরে শুধু একটু আগুন জ্বালিয়ে দিয়েছিলাম, যাতে তুমি সহজে আমার অধিকারটা আমার কাছ থেকে কেড়ে নিতে না পারো। এতেই আমি সহজে আমার অধিকারটা পেয়ে গেলাম। কথাটা শুনে আমার মুখ আবারও লাল হয়ে গেল। আমি অবিশ্বাসের দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে বললাম, ওরে চিটার, তাহলে তলে তলে এত বড় পরিকল্পনা? বাবারে, মেয়েদের ক্ষমতা যে এত বেশি সেটা আজ বুঝলাম। তুমি তো ভীষণ বিপজ্জনক। হৃদি ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, এমন পাথরে করা স্বামী যার থাকবে তাকে একটু বিপজ্জনক না হলে কি চলে? কথাটা বলেই সে আমার গালে আলতো করে একটা চুমু দিয়ে মিষ্টি এসে বলল, মন ভরেছে নাকি আরও কিছু দরকার, নাকি এখনো বলবে তোমার মনটা একেবারে পাথর হয়ে গেছে? আমি কিছু বলার আগেই হৃদি চাদরটা ভালোভাবে শরীরে জড়িয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। যাওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে একবার পিছন ফিরে আমার দিকে তাকালো। তার ঠোঁটে তখনও সেই দুষ্টু হাসি। হৃদি ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করতে আমি বিছানায় বসে দীর্ঘ শ্বাস ফেললাম। আমার মাথার ভেতর যেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। মনে মনে বললাম, এই মেয়ে তো দেখছি কৌশলে আমার কাছ থেকেই নিজের অধিকার আদায় করে নিয়েছে। রীতিমতো আমাকে বোকা বানিয়ে ফেললো। আমি এতদিন ভাবতাম আমি ওকে নিয়ন্ত্রণ করছি, অথচ আসলে ওই তো আমাকে নিজের মতো করে চালাচ্ছে। কিছুক্ষণ পর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে হৃদির কণ্ঠ ভেসে এলো, তুমি দেখছো না তোমার স্ত্রী এখানে গোসল করছে? নির্লজ্জের মতো কিভাবে ওয়াশরুমে ঢুকে যাচ্ছ? আমি দরজার বাইরে থেকে দাঁড়িয়ে বললাম, বাহ, কি মেয়ে রে বাবা, একটু আগে আমাকে জড়িয়ে ধরে নিজের অধিকার আদায় করার সময় লজ্জা লাগেনি, আর এখন আমি ওয়াশরুমে ঢুকতে গেলে লজ্জা করছে। বাহ বাবা, কি চমৎকার যুক্তি। ভেতর থেকে হৃদের হাসির শব্দ ভেসে এলো, স্বামী হয়েছো তাই বলে সবসময় নিজের অধিকার দেখাতে হবে নাকি? আর তুমি স্ত্রী হয়েছো তাই বলে সবসময় আমাকে বোকা বানাতে হবে? তুমি যদি এত সহজে বোকা বনে যাও তাহলে সেখানে আমার দোষ কি? আমি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর নিজের অজান্তেই মুখে একটুখানি হাসি ফুটে উঠল। অনেকদিন পর, খুব অনেকদিন পর আমার জীবনে এমন একটা দিন এসেছে যেখানে কোনো অপমান নেই, কোনো প্রতারণার স্মৃতি নেই, কোনো বিষাক্ত সম্পর্কের ছায়া নেই। আছে শুধু একজন মানুষ যে আমাকে ভালোবাসে। কিছুক্ষণ পর হৃদি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আমি তখন তার দিকে তাকিয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে মুখ বাঁকিয়ে বললাম, নির্লজ্জ বেহায়া মেয়ে, ছি ছি ছি। হৃদি সঙ্গে সঙ্গে আমার দিকে তাকিয়ে মুচকে এসে বলল, আমি নির্লজ্জ বেহায়া যাই হই না কেন, যা করেছি আমার স্বামীর সাথেই করেছি। তুমি পারলে আমার মা বাবা আর তোমার মা বাবার কাছে বিচার দিও। কথাটা শুনেই আমি দরজার কাছে দাঁড়িয়ে থমকে গেলাম। আমার চোখ বড় বড় হয়ে গেল। এটা কেমন কথা? এসব কথা কি মা বাবাকে বলা যায় নাকি? এই মেয়েটা তো দেখছি লজ্জার শরমের সমস্ত সীমা পার করে ফেলেছে। ফ্রেশ হয়ে যখন দুজনে ঘুমোতে গেলাম, হৃদি বরাবরের মতোই আমার ডান হাতটা তার দিকে টেনে নিয়ে আমার বাহুর উপর মাথা রেখে শুয়ে পড়ল। আমি এবারও হাত সরিয়ে নিতে চাইলে হৃদি সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকিয়ে বলল, তুমি যদি আরেকবার আমাকে তোমার বুকে মাথা রাখতে বাধা দাও তাহলে আমি এখনই আমার মা বাবা, তোমার মা বাবা সবাইকে ডেকে বলবো তুমি আমার সঙ্গে জোর জবরদস্তি করছো। কথাটা শুনেই আমি যেন বজ্র হতে হয়ে গেলাম। কি বললে? যা শুনছো। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তারপর বাধ্য ছেলের মতো ধীরে ধীরে নিজের হাতটা আবার মেলে দিলাম। হৃদি সঙ্গে সঙ্গে আমার বাহুর উপর মাথা রেখেই মুচকে এসে বলল, গুড বয় মাই ডিয়ার হাজবেন্ড। তারপর চোখ বন্ধ করে আবারও যোগ করলো, আর যদি কখনো আমাকে তোমার বুকে মাথা রাখতে বাধা দাও তাহলে সবাইকে বলে বেড়াবো তুমি আমার সঙ্গে জোর জবরদস্তি করছো। আমি এবার সম্পূর্ণ চুপ হয়ে গেলাম। আল্লাহ, এই মেয়েটাকে তো দেখছি রীতিমতো আমাকে ব্ল্যাকমেল করছে। বিয়ে হয়েছে মাত্র 2 মাস, এর মধ্যে এই অবস্থা। ভবিষ্যতে আমার কি হবে? হৃদি আমার বাহুতে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আমি কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেললাম। কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও বলতে পারলাম না। সকালে পাখির মিষ্টি ডাকে ঘুম ভাঙল হৃদির। চোখ মেলতে সে বুঝতে পারলো সারা রাত সে আমার বুকে মাথা রেখে ঘুমিয়েছে। তার মুখে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। সে আস্তে করে আমার বুক থেকে উঠে বসলো। ঘুমন্ত আমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ঘুমের মধ্যে যে মানুষটাকে অদ্ভুত দেখাচ্ছে, যেন সমস্ত রাগ, অভিমান, কষ্ট ঘুমের গভীরে কোথাও গিয়ে লুকিয়ে আছে। হৃদি ধীরে ধীরে ঝুঁকে আমার কপালে একটা আলতো চুমু দিল। আমি চোখ বন্ধ করে সবকিছু অনুভব করলাম। আমি জানতাম হৃদি আমাকে চুমু দিয়েছে, জানতাম হৃদি কতটা ভালোবাসা নিয়ে আমার পাশে থাকে, কিন্তু তবুও চোখ খুললাম না, কারণ আমার হৃদয়ের দরজা এখনো পুরোপুরি খুলে যায়নি। হৃদি চলে যাওয়ার পর আমি ধীরে ধীরে চোখ খুললাম। আমার দৃষ্টিতে অদ্ভুত এক দ্বন্দ্ব। মনে মনে বললাম, হৃদি আমাকে ভালোবাসে, সে আমার বাবা মাকে ভালোবাসে, আমার জন্য রান্না করে, আমার মায়ের যত্ন নেয়, বাবার ওষুধের খোঁজ রাখে। তাহলে আমি কেন তাকে পুরোপুরি মেনে নিতে পারছি না? কিন্তু পরক্ষণে আমার চোখের সামনে ভেসে উঠল অতীতের সেই দিনগুলো। মেঘের প্রতারণা, অপমান, তুচ্ছ তাচ্ছিল্য, মানুষের সামনে আমার আত্মসম্মান মাটির সঙ্গে মিশে দেওয়া সেই নির্মম মুহূর্তগুলো। আমার বুকের ভেতরটা আবার মসুর দিয়ে উঠল। না, আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। ভালোবাসা মানুষকে শক্তিশালী করে না,
ভালোবাসা মানুষকে দুর্বল করে, আর আমি আর দুর্বল হতে চাই না। কিছুক্ষণ পর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। হৃদি ইতিমধ্যে সবার জন্য নাস্তা তৈরি করে ফেলেছে। টেবিলে বসে সবাইকে খাবার তুলে দিচ্ছে। তার মুখে সেই চিরচেনা হাসি। আমি চুপচাপ বসে তাকে দেখছি। আমার মনে হলো এই মেয়েটা যেন ধীরে ধীরে আমার জীবনের প্রতিটি কোণে নিজের অস্তিত্ব ছড়িয়ে দিচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমি নিজেও সেই অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করতে পারছি না। নাস্তা শেষ করে আমি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। অন্যদিকে অফিসে আহমেদ শেহজাদ সরাসরি মেঘের কাছে গিয়ে দাঁড়ালো। তার মুখে তখন অদ্ভুত এক উত্তেজনা। মেঘ কৌতূহলে জিজ্ঞাসা করলো, কি হয়েছে শাহজাদ? তোমাকে দেখে মনে হচ্ছে বড় কোনো খবর আছে। আহমেদ শেহজাদ চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল, মেঘ, আর গ্রুপের এমডি স্যারের ছেলে শাহরিয়ার আবরাজ রাজের সঙ্গে আমার কথা হয়েছে। মেঘের চোখ চকচক করে উঠল। রাজুর সঙ্গে কি কথা হয়েছে? আহমেদ শেহজাদ তখন আগের দিনের পুরো কথোপকথন খুলে বলল। কিভাবে রাজ আমাকে তার পথের কাঁটা বলেছে, কিভাবে আমাকে সরিয়ে দিতে দ্বিতীয়বারও চিন্তা করবে না সবকিছু। কথাগুলো শুনে মেঘের ঠোঁটের কোণে ধীরে ধীরে এক অন্ধকার হাসি ফুটে উঠল। সে বলল, সত্যি বলছো শাহজাদ? হ্যাঁ। মেঘ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ঠান্ডা গলায় বলল, তাহলে তো আমাদের কাছে আরো সহজ হয়ে গেল। এতদিন আমরা একা লড়ছিলাম, এখন আমাদের সঙ্গে ক্ষমতাশীল একজন মানুষ যোগ হয়েছে। আহমেদ শেহজাদও মুচকি এসে বলল। এবার ওই অকর্মার দিন শেষ। মেঘের চোখে তখন প্রতিশোধের আগুন। সে ধীরে ধীরে বলল, আদ্রিয়ান, তুমি ভাবছো তুমি অনেক বড় হয়ে গেছো, সিইও ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়েছো বলে ভাবছো তোমাকে কেউ ছুতে পারবে না? তার ঠোঁটে আরো গভীর হাসি ফুটে উঠল। এবার দেখো, তোমার সেই সম্মান, তোমার সেই চাকরি, তোমার সেই আত্মবিশ্বাস, সব কিছু কিভাবে একে একে তোমার কাছ থেকে কেড়ে নেই। আহমেদ শেহজাদ বলল, আর যদি আমাদের পরিকল্পনা ঠিকমতো সফল হয় তাহলে শুধু কোম্পানি থেকে বের হওয়া নয়, এইবার লোকটা এমনভাবে ভেঙে পড়বে যে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। মেঘ আর আহমেদ শেহজাদ একে অপরের দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। কিন্তু তারা জানতো না যে মানুষটাকে তারা এখন অকর্মা ভেবে অবহেলা করছে, সে আসলে তাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। আর তাদের ষড়যন্ত্রের জাল যতই শক্ত হোক, আমি ততই নীরবে তাদের দিকে এগিয়ে যাচ্ছি। কারণ এবার আমি শুধু নিজের অপমানের প্রতিশোধ নিতে চাই না, আমি জানতে চাই এই কোম্পানির ভেতর থেকে কে বিশ্বাসঘাতকতা করছে। এদিকে আগের রাতের ঘটনার পর থেকেই আমি ইচ্ছে করেই হৃদির কাছ থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখছিলাম। মনে হচ্ছিল আমি যতবার হৃদির কাছে যাচ্ছি ততবারই নিজের চারপাশে তৈরি করা কঠিন দেয়ালগুলো একটু একটু করে ভেঙে পড়ছে। অথচ সেই দেয়ালগুলোই তো একদিন আমাকে বাঁচিয়ে রেখেছে মেঘের প্রতারণা, অপমান, অবহেলা আর ভেঙে যাওয়া ভালোবাসার স্মৃতি থেকে। আমি জানতাম হৃদির প্রতি দুর্বল হয়ে পড়া আমার জন্য বিপজ্জনক। কারণ একবার যদি আমি আবার কাউকে বিশ্বাস করি আর সেই বিশ্বাস যদি আবার একদিন ভেঙে যায়, তাহলে হয়তো আমি আর নিজেকে সামলাতেই পারবো না। হৃদয় অবশ্য বিষয়টি বুঝতে দেরি করলো না। আমি কেবিনের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। ঠোঁটের কোণে ফুটে উঠল শুধু এক চেলতে দুষ্ট হাসি। মিস্টার আদ্র, অফিসে তুমি আমার কাছ থেকে যতই দূরে দূরে থাকো না কেন, বাসায় তো তোমাকে যেতেই হবে। একই ঘরে একই বিছানায় রাত কাটাতেই হবে। তখন কিভাবে নিজেকে আমার কাছ থেকে দূরে রাখবে? আর অফিসে যতক্ষণ তুমি আমার কাছ থেকে দূরে থাকবে ততক্ষণ তোমাকে আমি এমনভাবে চালাবো যে তুমি নিজেই আমার কাছে আসার অজুহাত খুঁজবে। ঠিক সেই মুহূর্তে শাহরিয়ার আবরার রাজ পাশ দিয়ে যাচ্ছিল। হৃদির মাথায় হঠাৎ একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে ইচ্ছে করে আমার কানে যাওয়ার মতো স্বরে বলল, আবরার, আজকে কি তুমি ফ্রি আছো? তাহলে আজ দুজনে একসাথে লাঞ্চ করতে যেতে পারি। শাহরিয়ার আবরার রাজ সঙ্গে সঙ্গে মুচকি এসে বলল, অবশ্যই দিদি, তুমি বললে আমি সব কাজ ফেলে তোমার সঙ্গে চলে যেতে পারি। কথাগুলো আমার কানে পৌঁছাতেই আমার বুকের ভেতরটা যেন আচমকা জ্বলে উঠল। রাগে আমার শরীরের প্রতিটি পেশি শক্ত হয়ে গেল। বুকের ভেতর অদ্ভুত এক অস্বস্তি ছড়িয়ে পড়ল। অথচ মুখে কোনো পরিবর্তন নেই। আমি মাথা নিচু করে নিজের কম্পিউটারের দিকে তাকিয়ে কাজ করার ভান করতে লাগলাম। হৃদি আবার বলল, ঠিক আছে আবরার, তাহলে আজ দুপুরে আমাদের অফিসের পাশে রেস্টুরেন্টে লাঞ্চ করব। ঠিক আছে দিদি। এই বলে রীতি নিজের কেবিনের দিকে চলে গেল। আবরারও তার পেছনে গেল কিছু অফিসিয়াল বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমি কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। তারপর ধীরে ধীরে আমার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। তাই তো মিসেস হৃদি, আমাকে জেলাস ফিল করানোর জন্য আমার সামনেই শাহরিয়ার আবরার আজকে লাঞ্চে ডাকছো? ঠিক আছে, তোমার জ্বালানো আগুনে তোমাকেই পুড়িয়ে মারবো আজ। কিছুক্ষণ পর আমি নিজের কেবিন থেকে বের হয়ে এলাম। আমার চোখ পড়ল রাইসার উপর। রাইসা সেদিন নীল শাড়ি পরেছিল। আমি ইচ্ছে করে তার সামনে গিয়ে দাঁড়ালাম। মিস রাইসা। রাইসা অবাক হয়ে তাকালো। জি স্যার। লুকিং ইজ বিউটিফুল। নীল শাড়িতে আপনাকে আজ অসাধারণ লাগছে। রাইসার চোখে সঙ্গে সঙ্গে বিস্ময়ে আর আনন্দের ঝিলিক ফুটে উঠল। থ্যাংক ইউ স্যার। আজ দুপুরে আপনি আর আমি পাশে রেস্টুরেন্টে লাঞ্চ করব, কি বলেন?
রাইসা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সত্যি স্যার, আমি কিন্তু এখনই রাজি। আপনি বললে এখনই যেতে পারি। আমি মুচকি এসে মাথা নাড়লাম। এখন না, অফিস টাইমে আগে কাজ, দুপুরে যাব। ঠিক আছে স্যার। রাইসার মুখে তখনও হাসি লেগেছিল। আমি নিজের কেবিনের দিকে ফিরে যেতে যেতে মনে মনে বললাম, মিসেস রিদি, আমাকে জেলাস ফিল করানোর জন্য শাহরিয়ার আবরারকে লাঞ্চে ডেকেছো তাই না? এবার দেখো তোমার জ্বালানো আগুনে তোমাকে কিভাবে পুড়িয়ে দেই। তবে আমি খেয়াল করিনি, কিছুটা দূরে দাঁড়িয়েই আহমেদ শেহজাদ পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও করে ফেলেছে। তার চোখে তখন বিজয়ের ঝিলিক। এই তো চাই, এবার এই ভিডিওটার মাধ্যমে সামনে দেখাবো। এই অকর্মার বিরুদ্ধে একটা সন্দেহ তৈরি করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে। আহমেদ শেহজাদ তার দেরি করলো না, সরাসরি রিদির কেবিনে গিয়ে ভিডিওটি চালু করে তার সামনে ধরলো। ম্যাম, আপনাকে একটা জিনিস দেখানোর ছিল। রিদি ভুরু কুচকে মোবাইল স্ক্রিনের দিকে তাকালো। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আমি রাইসের সামনে দাঁড়িয়ে তাকে প্রশংসা করছি, তারপর দুপুরে একসঙ্গে লাঞ্চের প্রস্তাব দিচ্ছি। প্রথম মুহূর্তে রিদির চোখ মুখ রাগে লাল হয়ে উঠল, এই লোকটা এত বড় সাহস কিভাবে পেল? কিন্তু পরের মুহূর্তেই তার চোখ অন্যরকম এক ঝিলিক ফুটে উঠল। আমার আচরণটা তার কাছে হঠাৎ পরিষ্কার হয়ে গেল। সে শাহরিয়ার আবরার রাজের সঙ্গে লাঞ্চে যাওয়ার কথা বলেছে, আর তার জবাবেই আমি রাইসাকে লাঞ্চে যাওয়ার প্রস্তাব দিয়েছি। হৃদির ঠোঁটের কোণে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। আহমেদ শেহজাদ সেই হাসির অর্থ বুঝতে না পেরে বলল, ম্যাম, আমি তো আগেই বলেছিলাম লোকটার চরিত্র ভালো না। আজ প্রথম দিন থেকেই ওর আচরণ আমার সন্দেহজনক মনে হয়েছিল। হৃদি এবার মোবাইলের স্ক্রিন থেকে চোখ তুলে তার দিকে তাকালো। মুখে তখন এক অদ্ভুত শান্ত হাসি। মিস্টার শাহজাদ, জি ম্যাম। আপনি কি সত্যিই মনে করেন মিস্টার আদ্রিয়ান আর রাইসার মধ্যে কিছু আছে? আহমেদ শেহজাদ আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, ম্যাম, আমি তো সেটাই বলছি। আপনি নিজেই দেখলেন, একজন পুরুষ একজন নারীকে এভাবে প্রশংসা করে, তারপর লাঞ্চে যাওয়ার প্রস্তাব দেয়। এটা কি স্বাভাবিক? হৃদি কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর মৃদু হেসে বলল, হ্যাঁ মিস্টার শাহজাদ, বিষয়টা অবশ্যই তদন্ত করে দেখা দরকার। আহমেদ শেহজাদের মুখে সঙ্গে সঙ্গে বিজয়ের হাসি ফুটে উঠল। আমি তাহলে মিস্টার আদ্রিয়ানের ওপর নজর রাখছি ম্যাম। অবশ্যই রাখবেন। আহমেদ শেহজাদ সন্তুষ্ট মনে কেবিন থেকে বের হয়ে গেল। দরজা বন্ধর সঙ্গে সঙ্গেই হৃদি চেয়ালায় হেলান দিয়ে বসে পড়ল। তার চোখে তখন আর কোনো সন্দেহ নেই, আছে কেবল দুষ্ট আনন্দ। সে মৃদু হেসে মনে মনে বলল, মিস্টার হাজব্যান্ড, নিজেকে পাথরের মানুষ বলো তাই না? তোমার ভেতরে কোনো অনুভূতি নেই তাই না? তাহলে নিজের স্ত্রীকে জেলাস ফিল করানোর জন্য অন্য একটি মেয়েকে লাঞ্চে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলে কেন? হৃদি টেবিলের উপর রাখা কলমটা হাতে নিয়ে ধীরে ধীরে ঘোরাতে লাগলো। তুমি আমাকে জ্বালাতে চেয়েছিলে আদ্র, কিন্তু তুমি জানো না তোমার এই ঈর্ষাই তোমার বিরুদ্ধে আমার সবচেয়ে বড় প্রমাণ। তার চোখে তখন বিজয়ের ঝিলিক। অন্যদিকে নিজের কেবিনে ফিরে আমি জানালার বাইরে তাকিয়ে মুচকে হাসছিলাম। আমি জানতাম আহমেদ শেহজাদ ভিডিও করেছে, আমি জানতাম সেই ভিডিও রিদির কাছে পৌঁছেছে, আমি এটাও জানতাম রিদি সব কিছু বুঝে গেছে। তবু আমার মনে একটা প্রশ্নের ঘুরপাক খাচ্ছিল, রিদি কি সত্যি আমাকে জেলাস ফিল করানোর জন্য এসব করছে, নাকি তার সঙ্গে সত্যি কোনো সম্পর্ক আছে? এই প্রশ্নটা যতবার আমার মাথায় আসছিল ততবারই আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে জ্বলে উঠছিল। নিজের অজান্তে আমার মুঠো শক্ত করে ফেললাম। তারপর হঠাৎ নিজের উপরে বিরক্ত হয়ে মনে মনে বললাম, আমি এসব নিয়ে ভাবছি কেন? হৃদি আমার স্ত্রী, হ্যাঁ কাগজে কলমে সে আমার স্ত্রী, কিন্তু আমি তো তাকে ভালোবাসি না। কথাটা বলে আবার থেমে গেলাম, কারণ আমার নিজের মনেই যেন সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্ন করলো, তাহলে তার অন্য একজন পুরুষের সঙ্গে হাসতে হাসতে কথা বললে আমার এত রাগ হয় কেন? আমি কোনো উত্তরও খুঁজে পেলাম না। আর ঠিক সেই মুহূর্তে আমার কেবিনের দরজার বাইরে দাঁড়িয়ে হৃদি মুচকে এসে বলল, মিস্টার আদ্রিয়ান, তোমার পাথরের হৃদয়ের প্রথম ফাটলটা বোধহয় দেখা দিয়েছে। আমি জানতাম না এই ছোট্ট ঈর্ষার খেলা খুব শীঘ্রই এমন এক পরিস্থিতি তৈরি করতে চলেছে যেখানে শুধু স্বামী স্ত্রীর দাম্পত্য টানাপোড়াই নয়, মেঘা আহমেদ শেহজাদ এবং শাহরিয়ার আবরার রাজ সবাই একে অপরের মুখোমুখি দাঁড়াবে। আর সেই সংঘর্ষে প্রথমবারের মতো আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি সত্যি অতীতের মেঘকে আঁকড়ে ধরে থাকবো, নাকি আমার চোখের সামনে প্রতিদিন ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে থাকা হৃদির দিকে একবার সত্যিকারের ভাবে তাকাবো। দুপুরের দিকে হৃদি শাহরিয়ার আবরার রাজকে সঙ্গে নিয়ে লাঞ্চ করতে রেস্টুরেন্টে গেল। দুজন পাশাপাশি বসেই নিজেদের মধ্যে কথা বলছিল। আবরার রাজ মাঝে মাঝে হৃদিকে হাসানোর চেষ্টা করছিল, আর হৃদিও স্বাভাবিকভাবে তার কথা এসে উঠছিল। কিন্তু হঠাৎই হৃদির চোখ গেল সেই রেস্টুরেন্টের অন্য প্রান্তে, যেখানে আমি বসে আছি মিস রাইসার সঙ্গে। আর শুধু বসেই নেই, রাইসার সঙ্গে হাসতে হাসতে কথা বলছি, মাঝে মাঝে তার দিকে তাকিয়ে মুচকে হাসছি, আবার দুজন মিলে খাবারের অর্ডারও দিচ্ছি। প্রথমে দৃশ্যটা দেখে হৃদি ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বাহ মিস্টার আদ্রিয়ান, আমাকে জেলাস ফিল করানোর জন্য এত সুন্দর অভিনয় করছেন। কিন্তু কয়েক সেকেন্ড পরে সেই হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল।
তার বুকের ভিতর অদ্ভুত এক অস্বস্তি জমতে শুরু করলো। আমি কি সত্যি অন্য একটি মেয়ের সঙ্গে বসে লাঞ্চ করছি? এই সত্যিটা যেন সে রীতি মেনে নিতে পারছিল না। তার চোখ বারবার সেদিকে চলে যাচ্ছিল। আবরার আজ কিছু একটা বলছিল, কিন্তু রীতির মন তার কথাই ছিল না। তার সমস্ত মনোযোগ আটকে ছিল এক জায়গায়, আমার আর আয়শার দিকে। মনে মনে রীতি নিজেকে প্রশ্ন করলো, আমি তো আদ্রিয়ানকে জেলাস ফিল করানোর জন্য আবরারকে নিয়ে এখানে এসেছি, তাহলে আমি নিজেই কেন জেলাস হচ্ছি? তার বুকের ভেতরটা যেন ধীরে ধীরে জ্বলে উঠছিল। আমি কি সত্যিই ওকে নিয়ে এতটা ভাবি? ও অন্য কোনো মেয়ের সঙ্গে হাসলে আমার এত খারাপ লাগে কেন? ঠিক তখনই আমি আর চোখে রীতির দিকে তাকালাম। লক্ষ্য করলাম কিছুক্ষণ আগে যে মেয়েটার মুখে হাসি ছিল, সে এখন তার মুখে অদ্ভুত এক অন্ধকার নেমে এসেছে। রীতি বারবার আমার দিকে তাকাচ্ছে। রাইসা কিছু বললে আমি শুনছি না, কিন্তু আমার চোখের কোণ যেন সবসময় হৃদির দিকেই ফিরে যাচ্ছে। আমার ঠোঁটে ধীরে ধীরে এক চিলতে বিজয়ের হাসি ফুটে উঠল। মনে মনে বললাম, মিসেস হৃদি, আমাকে জেলাস ফিল করতে এসে এখন নিজেই জ্বলছ, তাই না? তোমার মুখের প্রতিটি রেখা, তোমার চোখের প্রতিটি দৃষ্টি আমাকে সব কিছু বলে দিচ্ছে। হৃদয় নিজেকে সামলাতে পারলো না। সে চুপচাপ মোবাইলটা বের করলো, তারপর এমনভাবে ক্যামেরা অন করলো যেন নিজের অজান্তেই ভিডিও করছে। কিন্তু ভিডিওতে স্পষ্ট ধরা পড়লো আমি আর আয়শা পাশাপাশি বসে আস্তে আস্তে লাঞ্চ করছি। হৃদি ভিডিওটা বন্ধ করে মোবাইলটা ব্যাগে রেখে দিল। তার ঠোঁটে তখন এক অদ্ভুত হাসি। মনে মনে বলল, ঠিক আছে মিস্টার আদ্রিয়ান, আজকে তুমি আমাকে জ্বালাতে চেয়েছো তাই না? আজ রাতে বাসায় এসো, তারপর তোমাকে দেখাচ্ছি তোমার স্ত্রীকে জ্বালিয়ে তার ফল কি হতে পারে। অন্যদিকে আমিও নিজের মনে বেশ সন্তুষ্ট। আজকের প্ল্যান সফল। মিসেস হৃদি আমাকে জেলাস করাতে এসে নিজেই জেলাস হয়ে গেছে। কিন্তু আমি জানতাম না হৃদি ইতিমধ্যে আমার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রমাণ সংগ্রহ করে ফেলেছে। রাতে প্রতিদিনের মতো সবাই ডাইনিং টেবিলে বসে খেতে গেল। হৃদি স্বাভাবিক থাকার সর্বোচ্চ চেষ্টা করছিল। সে প্রতিদিনের মতোই সবাইকে খাবার তুলে দিচ্ছিল। শ্বশুর শাশুড়ির প্লেটে পছন্দের খাবার দিচ্ছিল, মায়ের সঙ্গে গল্প করছিল। বাইরে থেকে দেখলে বোঝার উপায় ছিল না তার বুকের ভিতর তখন কি ভয়ঙ্কর ঝড় চলছে। আমি বুঝতে পারছিলাম হৃদি স্বাভাবিকভাবে চুপচাপ, কিন্তু কী কারণে সেটা বুঝতে পারছিলাম না। খাওয়া শেষ হলে সবাই যার যার ঘরে চলে গেল। আমিও ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম। প্রতিদিনের মতো হৃদি আমার ডান হাতটা নিজের দিকে টেনে নিয়ে সেই বাহুর উপর মাথা রাখতে গেল। কিন্তু আজ আমি বিরক্ত হয়ে হাতটা সরিয়ে নিলাম। হৃদি, প্রতিদিন এসব ভালো লাগছে না। আগেই বলেছি, শুধু বিয়ে করেছি বলে এর চেয়ে বেশি কিছু আশা করো না। তারপরে তুমি কৌশল একের পর এক নিজের অধিকার আদায় করে নিচ্ছ। এখন আর আমাকে বিরক্ত করো না প্লিজ। হৃদি এক মুহূর্ত চুপ থেকে আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে নিজের মোবাইল বের করলো। ঠিক আছে। আমি অবাক হয়ে তাকালাম। ঠিক আছে মানে? হৃদি কোনো উত্তর দিল না, শুধু ভিডিওটা চালু করে মোবাইলটা আমার সামনে ধরলো। স্ক্রিনে ভেসে উঠলো আমি আর এসে একসঙ্গে বসে লাঞ্চ করছি, হাসছি, কথা বলছি। ভিডিও শেষ হওয়ার আগেই আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি ধীরে ধীরে হৃদির দিকে তাকালাম। বলেছিলাম না তুমি খুব ডেঞ্জারাস একটা মেয়ে? এই ভিডিও দিয়ে তুমি আমাকে কি বোঝাতে চাইছো? হৃদি মিষ্টি করে হাসলো। বেশি কিছু না। তাহলে? হৃদি মুচকে এসে বলল, শাশুড়ি মা আর বাবাকে গিয়ে বলবো তাদের ছেলে নিজের স্ত্রী রেখে বাইরে অন্য মেয়েদের নিয়ে লাঞ্চ করে বেড়ায়। আমার মুখের রং সঙ্গে সঙ্গে বদলে গেল। হৃদি, কি হয়েছে? প্লিজ। হৃদি ভুরু তুলে তাকালো। প্লিজ কি? আমি এবার সত্যি দুহাত জোর করে তার সামনে বসে পড়লাম। প্লিজ, আমার বুকে ঘুমাও, চাইলে আমার উপর উঠে ঘুমাও। আমি কিচ্ছু বলবো না, শুধু মা বাবাকে কিছু বলো না। হৃদি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর ঠোঁটের কোণে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। এতক্ষণ তো বলছিলে আমার এসব ভালো লাগে না। ভালো লাগে, খুব ভালো লাগে। তুমি যা করতে চাও করো, শুধু এই ভিডিওটা বাবা মাকে দেখিও না। হৃদয় নিজেকে ধরে রাখতে পারলো না। সে মুচকে এসে আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরলো আর মনে মনে বলল, মিস্টার হাজব্যান্ডকে খুব ভালোভাবেই কাবু করলাম, আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিল। আমি তার মাথায় হাত রেখে চুপচাপ শুয়ে রইলাম। মনে মনে বললাম, এই মেয়েটাকে বিয়ে করলাম রে বাবা, রীতিমতো আমাকে ব্ল্যাকমেল করে নিজের সব অধিকার আদায় করে নিচ্ছে। বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস, এখনই যদি এই অবস্থা হয়, ভবিষ্যতে আমার কি হবে? কথাটা ভেবে নিজের অজান্তেই আমার মুখে হাসি ফুটে উঠল। কিন্তু সেই হাসির আড়ালেও একটা ভয় রয়ে গেল। হৃদির প্রতি আমি দুর্বল হয়ে পড়ছি, আর এই দুর্বলতাই আমাকে ভয় পেয়ে দিচ্ছে। ভোরের আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকতেই আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে কিছুক্ষণ স্থির হয়ে রইলাম। হৃদি তখন আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে, তার দুহাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরা। ঘুমন্ত অবস্থায় হৃদির মুখে অদ্ভুত শান্তি। আমি চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা আমাকে এতটা ভালোবাসে এটা আমি জানি। হৃদি আমাকে বিশ্বাস করতে চায় এটাও জানি। আর সবচেয়ে বড় কথা, হৃদি আমাকে কখনো আঘাত করেনি। তারপর আমার মন যেন তাকে বিশ্বাস করার অনুমতি দিচ্ছে না, কারণ অতীতে সে ক্ষত এখনো শুকায়নি। মেঘের মিথ্যা ভালোবাসা, প্রতারণা, অপমান
সবকিছু এখন আমার বুকের ভিতর জীবন্ত। তাই হৃদি চোখের দিকে তাকালেই আমার বিশ্বাস করতে ইচ্ছে করে, কিন্তু পরক্ষণে অতীতের স্মৃতি এসে আমার হাতটা আটকে দেয়। আমি ধীরে ধীরে হৃদির কপালের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিলাম। হৃদি ঘুমের মধ্যে একটু নড়ে এসে আরো শক্ত করে আমায় জড়িয়ে ধরলো। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করে মনে মনে বললাম, হৃদি, আমি তোমাকে বিশ্বাস করতে চাই, সত্যিই চাই, কিন্তু আমার ভেতরে এই ভাঙ্গা মানুষটা এখন কাউকে বিশ্বাস করতেই ভয় পায়। কিছুক্ষণ পর আবারও চোখ খুললাম। হৃদির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মনে হলো, হয়তো কোনো কোনো মানুষ অতীতের শাস্তি পাওয়ার জন্য আসে না, কেউ কেউ আসে সে অতীতের ক্ষতগুলো ধীরে ধীরে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি এখনো জানতাম না হৃদি কি সত্যিই আমার জীবনে সেই মানুষ, নাকি ভাগ্য আবার নতুন কোনো প্রতারণার দিকে ঠেলে দিচ্ছে। আর ঠিক তখনই আমার মোবাইলের স্ক্রিনে একটি অচেনা নম্বর থেকে মেসেজ এসে জ্বলে উঠল। আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতে শুরু করেছেন, সাবধান, সেই মানুষটি আপনার সবচেয়ে বড় বিপদের কারণ হতে পারে। মেসেজটা দেখার পর আমার চোখ মুখ মুহূর্তে লাল হয়ে উঠল। হঠাৎ আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। অজানা আশঙ্কা ধীরে ধীরে আমার সমস্ত শরীরকে গ্রাস করতে লাগলো। কাপা হাতে আবারও মেসেজটার দিকে তাকিয়ে মনে মনে বললাম, এই মেসেজটা কে দিয়েছে? সে কার কথা বলছে আর কি বলতে চাইছে? আমার মুখে যেন মুহূর্তের মধ্যে সব হাসির অস্তিত্ব মুছে গেল। আমার শরীর কেঁপে উঠল এক অদৃশ্য বিপদের আশঙ্কায়। এতদিন ধরে নিজের চারপাশে যে অন্ধকার তৈরি হয়ে আমি বেঁচেছিলাম, আর সে অন্ধকারের ভেতর থেকে যেন আবারও কোনো অজানা বিপদ আমার দিকে এগিয়ে আসছে। অন্যদিকে শহরের একটা অভিজাত রেস্টুরেন্টে নিরিবিলি কেবিনে বসেছিল মেঘ, আহমেদ শেহজাদ ও শাহরিয়ার আবরার রাজ। টেবিলের উপর রাখা কফির কাপ থেকে ধোয়া উঠছিল, কিন্তু তিনজনের আলোচনার উত্তাপ তার চেয়ে আরো বেশি ছিল। আহমেদ শেহজাদ গম্ভীর গলায় বললেন, স্যার, এই আদ্রিয়ানের জন্য আমরা ম্যামের আশেপাশে ঠিকমতো যেতেই পারছি না। লোকটাকে যেভাবে হোক কোম্পানি থেকে সরাতে হবে। মেঘ সঙ্গে সঙ্গে বলে উঠল, স্যার, আমি কিন্তু এই আদ্রিয়ানের সঙ্গে ভার্সিটিতে একসঙ্গে পড়েছি। লোকটা ভীষণ ডেঞ্জারাস প্লে বয়। মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তাদের দুর্বল করে নিজের দিকে টেনে নিতে হয়, এসব সে খুব ভালো করেই জানে। শাহরিয়ার আবরার রাজ মুচকে হাসল। তার সে হাসির আড়ালে যেন অদৃশ্য কোনো আগুন জ্বলছিল। আমি গতকালই সেটা বুঝে গেছি। মেঘ ও আহমেদ শেহজাদ বিস্মিত চোখে একে অপরের দিকে তাকালো। আহমেদ শেহজাদ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, স্যার, আপনি এমন কি দেখছেন যে এতটা নিশ্চিত হয়ে গেলেন? শাহরিয়ার আবরার রাজ ধীরে ধীরে চেয়ারে হেলান দিয়ে বলল, গতকাল আমি আপনাদের ম্যামকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। হঠাৎ দেখি আদ্রিয়ান একই রেস্টুরেন্টের অফিসের আরেকটা মেয়েকে নিয়ে এসেছে। দুজনকে একসঙ্গে দেখে আমি তেমন কিছু ভাবিনি, কিন্তু হৃদির মুখের দিকে তাকানোর পর রাজ কিছুক্ষণ থেমে গেল। তার চোখে তখন অদ্ভুত এক তীব্রতা। হৃদির মুখের সেই অভিব্যক্তি আমি আগে কখনো দেখিনি। তার চোখে রাগ ছিল, অভিমান ছিল, আর ছিল এমন একটা অস্বস্তি যা একজন সাধারণ পরিচিত মানুষের জন্য হয় না। তখনই আমার মনে হয়েছে হৃদি আদ্রিয়ানের প্রতি দুর্বল হয়ে পড়েছে। কথাটা শুনে মেঘ ও আহমেদ শেহজাদ একে অপরের দিকে তাকিয়ে রীতিমতো চমকে গেল। মেঘ ধীরে ধীরে বলল, কি বলছেন স্যার? এত বড় একটা বিষয়? শাহরিয়ার আবরার রাজ এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দুই হাত পকেটে ঢুকিয়ে জানালার বাইরে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আমি হৃদিকে 6 বছর ধরে ভালোবাসি। মাঝখানে লন্ডনে চলে গিয়েছিলাম বলে আমাদের যোগাযোগ কমে গিয়েছিল, কিন্তু এবার আমি ফিরে এসেছি শুধু একটা কারণে, হৃদিকে নিজের করে নিতে। তার কণ্ঠস্বর ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। আমাদের মাঝখানে যে আসবে, আমি আবরার তাকে আমার পথ থেকে সরাতে দ্বিতীয়বার চিন্তা করব না। তার অস্তিত্ব আমি এই পৃথিবী থেকে মুছে দেব। কথাগুলো শুনে মেঘ ও আহমেদ শেহজাদ দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে তাদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, কারণ তাদের পরিকল্পনা যেদিকে এগোচ্ছিল তা তারা নিজেরা কল্পনা করতে পারেনি। তারা শুধু আমাকে কোম্পানি থেকে বের করতে চেয়েছিল, কিন্তু এখন তাদের সঙ্গে এমন একজন মানুষ দাঁড়িয়ে গেছে যার ক্ষমতা এবং প্রভাব তাদের কল্পনারও বাইরে। অন্যদিকে নিজের কেবিনে বসে আমি এতদিন ধরে যে তদন্ত চালিয়ে আসছিলাম তার ফল অবশেষে আমার হাতে এসে পৌঁছেছে। কোম্পানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মানুষগুলো সম্পূর্ণ তথ্য, তাদের কর্মকাণ্ড এবং প্রয়োজনীয় প্রমাণ সবকিছু আমি সংগ্রহ করে ফেলেছি। এখন শুধু সময়ের অপেক্ষা। সঠিক সময় তাদের মুখোশ খুলে দিয়েই প্রাপ্য শাস্তির মুখোমুখি দাঁড় করানো হবে। কিছুক্ষণ পর আমি হৃদির কেবিনের দিকে গেলাম। দরজার কাছে এসেই ভেতরে তাকাতে আমার চোখ মুখ মুহূর্তে কঠিন হয়ে গেল। হৃদি আর শাহরিয়ার আবরার রাজ জানালার পাশে দাঁড়িয়েছিল, দুজনের হাতে কফির কাপ। তারা আস্তে আস্তে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিল। দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতরটা যেন জ্বলে উঠল। আমার চোখের সামনে মুহূর্তেই ভেসে উঠল হৃদি সেই হাসি, যে হাসি আমি নিজেও চাইলে নিজের কাছ থেকে দূরে রাখতে পারছিলাম না। কিন্তু অন্য একজন পুরুষের সামনে সেই হাসি দেখে যেন আমার ভেতরটা এখন জ্বলে উঠছে। আমি নিজেই বুঝতে পারলাম না কেন। এক মুহূর্ত না ভেবে
আমি দরজায় জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। হৃদি ও রাজ দুজনে চমকে পিছনে ফিরে তাকালো। শাহরিয়ার আবরার রাজের মুখ সঙ্গে সঙ্গে কঠিন হয়ে গেল। এই বেয়াদব, তোমার কোনো কমন সেন্স আছে? এটা একজন সিইওর কেবিন, এখানে ঢোকার আগে নক করতে হয়, সেটুকু সাধারণ জ্ঞানও কি তোমার নেই? কথাগুলো ছুরির মতো এসে বিঁধল আমার বুকের ভেতর। এমনিতে আমার অতীতের অপমানগুলো এখন আমার ভেতরে জীবন্ত ক্ষত হয়ে আছে, আর আজ আবার একজন মানুষের সামনে, হৃদির চোখের সামনে আমাকে এভাবে অপমান করা হলো। আমার মুঠো শক্ত হয়ে গেল, চোখের ভেতর আগুন জ্বলে উঠল। হৃদয় অবক্ষে রাজের দিকে তাকিয়ে রইল। সে ভাবতে পারেনি রাজ আমার সঙ্গে এভাবে কথা বলবে, কিন্তু সে কিছু বলার আগেই আমি নিজেকে সামলে নিলাম। তারপর মাথা নিচু করে বললাম, সরি স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এমন ভুল আর হবে না। শাহরিয়ার আবার রাজ যেন আরো ক্ষিপ্ত হয়ে উঠল। ভবিষ্যতে আবার এমন হলেই থাপ্পড় মেরে তোমার গাল ফাটিয়ে দেবো। এখন বের হও এখান থেকে। কথাগুলো শুনেই আমার বুকের ভেতরটা যেন পুড়ে গেল। তবু আমি কোনো প্রতিবাদ করলাম না। চুপচাপ ঘুরে দাঁড়িয়ে কেবিন থেকে বেরিয়ে এলাম। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে হৃদির মুখের হাসি মিলিয়ে গেল। সে অবাক চোখে রাজের দিকে তাকিয়ে বলল, আবরার, তুমি ওর সঙ্গে এভাবে কথা বললে কেন? রাজ ঠান্ডা গলায় বলল, যে মানুষ নিজের সীমা জানে না তাকে সীমা বুঝিয়ে দিতে হয়। হৃদির চোখে এবার অস্বস্তি ফুটে উঠল। সে জানে আমি তার স্বামী। সে জানে রাজের এই আচরণের প্রতিবাদ করার সম্পূর্ণ অধিকার তার আছে, কিন্তু এই মুহূর্তে আমাদের সম্পর্ক প্রকাশ করা যাবে না। কোম্পানির ভিতরে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকদের ধরার জন্যই তাদের বিষয়ে বিষয়টি গোপন রাখতেই হবে। তাই সে চুপ করে রইল, কিন্তু তার মনটা তখন আর কেবিনের ভেতরে ছিল না। আমার মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল, অপমানিত, কঠিন, নিঃশব্দ সেই মুখ। অন্যদিকে কেবিন থেকে বেরিয়ে আমি ধীরে ধীরে নিজের কেবিনে ফিরে এলাম। দরজা বন্ধ করে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার বুকের ভেতরটা জ্বলছিল, রাগে, অপমানে, নাকি অন্য কোনো অদ্ভুত অনুভূতিতে। আমি সেটা নিজেও জানতাম না। শুধু জানতাম শাহরিয়ার আবরার রাত যখন হৃদির সামনে আমাকে অপমান করছিল, তখন আমার ভেতরে কোনো একটা অংশ চিৎকার করে উঠছিল, হৃদি আমার। কিন্তু পরক্ষণেই নিজের সেই চিন্তায় নিজেই থমকে গেলাম। হৃদি আমার। আমি ধীরে ধীরে নিজের মুঠোর দিকে তাকালাম। তারপর মনে মনে বললাম, কি হচ্ছে আমার? আমি তো তাকে ভালোবাসি না, আমি তো কাউকে ভালোবাসতেই চাই না। তাহলে অন্য একজন পুরুষ হৃদির সামনে দাঁড়ালে আমার বুকের ভেতরটা কেন জ্বলে ওঠে? কিছুক্ষণ পর আমি নিজের মাথা ঝাঁকিয়ে সেই চিন্তা দূরে সরিয়ে দিলাম। না, এটা ভালোবাসা নয়, এটা শুধু অভ্যাস। কিন্তু হৃদয় কি কখনো তো সহজে মিথ্যা মানে? আর অন্যদিকে হৃদি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল আমার চোখে আসছে অন্য কিছু দেখেছে। রাগের আড়ালে লুকিয়ে থাকা এক অদ্ভুত কষ্ট, অপমানের সঙ্গে মিশে থাকা এক অদৃশ্য অধিকার বোধ। হৃদি ঠোঁটের কোণে ধীরে ধীরে এক চিলতে হাসি ফুটে উঠল, তবুও খুব নিচু স্বরে নিজেকে বলল, মিস্টার আদ্রিয়ান, তুমি যতই বলো তোমার ভেতরে কোনো অনুভূতি নেই, তোমার চোখ কিন্তু প্রতিদিন তোমার মিথ্যাটা ফাঁস করে দিচ্ছে। আমি নিজের কেবিনে ফিরে এসে চেয়ারে বসে রাগে নিজের চুল নিজে টানতে লাগলাম। অপমান, লজ্জার, ক্রোধ সবকিছু যেন একসঙ্গে এসে আমার বুকের ভিতর তাণ্ডব চালাচ্ছিল। শাহরিয়ার আবরার রাজের প্রতিটি কথা বারবার আমার কানে বাজছিল, অথচ সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল হৃদির সামনে অপমানিত হয়। হঠাৎই সকালে সেই অদ্ভুত মেসেজটার কথা মনে পড়ে গেল, বিশ্বাসঘাতকতা। আমি ধীরে ধীরে মাথা তুলে শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইলাম। তারপর নিজের মনে ফিসফিস করে বললাম, গতকালের মেসেজে বিশ্বাসঘাতকতার কথা বলা হয়েছে, তাহলে কি হৃদয় আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? না, এটা হতে পারে না। কিন্তু পরক্ষণে আমার মনের ভেতর থেকে আরেকটা কণ্ঠস্বর উঠে এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি জানতাম না আমি হৃদিকে সন্দেহ করছি নাকি নিজের অতীতকে বর্তমানের উপর চাপিয়ে দিচ্ছি। সারাদিন আমি একবার হৃদির কেবিনে গেলাম না। কেবিনে যাওয়া তো দূরের কথা, ইচ্ছে করে হৃদির সামনে পড়লাম না। হৃদয় কয়েকবার আমাকে খুঁজে দেখলো, কিন্তু আমার কোনো সন্ধান পেল না। অফিসে কাজ শেষ করার পর আমি কাউকে কিছু না জানিয়ে চুপচাপ অফিস থেকে বেরিয়ে এলাম। নিজের গাড়ি নেওয়ার প্রয়োজনও মনে করলাম না। রাস্তা থেকে একটা সিএনজি নিয়ে একা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। অফিস পুরোপুরি ফাঁকা হয়ে যাওয়ার পর হৃদয় একে একে আমার কেবিন, পার্কিং, এমনকি পুরো অফিসের বিভিন্ন জায়গায় আমাকে খুঁজে দেখলো, কিন্তু কোথাও পেল না। তখনই তার বুঝতে আর বাকি রইল না, আমি রাগ করে একাই বাড়ি চলে এসেছি। হৃদয় ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। সে মনে মনে বলল, হাজব্যান্ড রাগ করেছে করুক, সমস্যা নেই, বাসায় গিয়ে তোমার সব রাগ ভাঙিয়ে দেব। কিন্তু সে জানতো না আজকের রাত তার জন্য এমন এক রাত হয়ে আসছে যার ক্ষত হয়তো এত সহজে শুকাবে না। রাতে বাড়িতে ফিরে সবাই একসঙ্গে খাবার খেলো। প্রতিদিনের মতো হৃদয় সবার যত্ন নিল, খাবার তুলে দিল, হাসি মুখে সবার সঙ্গে কথা বলল, কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছিল আমার দিকে। আমি একবারও তার দিকে তাকালাম না। খাওয়া শেষে হৃদয় চুপচাপ ঘরে চলে গেল। আমি তখন বিছানায় শুয়েছিলাম। হৃদয় প্রতিদিনের মতো ধীরে ধীরে আমার পাশে এসে শুয়ে পড়ল। তারপর স্বাভাবিক অভ্যাসেই আমার বুকে মাথা রাখতে গেল।
কিন্তু এবার আমি এক ঝটকায় আমার হাত সরিয়ে নিলাম। রিদি কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর ঠোঁটে মৃদু হাসি এনে বলল, কি হলো? দুপুরের ঘটনার জন্য এখনো রাগ করে আছো? আমি কি তাকে বলেছিলাম তোমাকে এইভাবে অপমান করতে? কথা বলতে বলতে আবারও আমাকে জড়িয়ে ধরতে গেল। ঠিক তখনই একটা থাপ্পড়ের শব্দে পুরো ঘরটা যেন নিস্তব্ধ হয়ে গেল। হৃদি স্থির হয়ে গেছে। আমি নিজেও যেন নিজের কাজটা বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু পরক্ষণে আমার বুকের ভেতর জমে থাকা রাগ, কষ্ট আর সন্দেহ বিস্ফোরণের মতো বেরিয়ে এলো। তোরা সব নারীরই এমন, তোরা সবাই ছলনাময়ী। তোদের কাজই হচ্ছে আমাদের পুরুষদের মন নিয়ে খেলা করা। আমরা তোদের হাতের পুতুল। হৃদির চোখ বড় বড় হয়ে গেল। তুই আমাকে আর কখনো টাচ করবি না। যদি আবার আমাকে স্পর্শ করিস তাহলে আমি নিজেকে শেষ করে দেব। শেষ কথাটা শুনে হৃদির সমস্ত শরীর যেন অবশ হয়ে গেল। তার চোখের পানি মুহূর্তে বাঁধ ভেঙে গড়িয়ে পড়ল। মনে হলো কেউ তার বুকের ভিতর থেকে কলিজাটা মুঠো করে চেপে ধরেছে। তাহলে কি সত্যিই সম্পর্কে ফাটল ধরতে শুরু করেছে? আবারও ভেঙে যেতে শুরু করেছে আরেকটা সম্পর্ক? কি হতে পারে এরপর বলুন তো? অবশ্যই এরপরে শেষ পর্ব। ইনশাল্লাহ আগামীকাল সবগুলো পর্ব একসাথে করে পুরো গল্পটা শেষ করে দেওয়া হবে। কেমন হয়েছে গল্পটাও কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।